আওয়ামী লীগের ভোটাররা এনসিপিকে ভোট দিবে না বলে ধরে নেওয়া হচ্ছে, কারণ তারাই একটা অগ্রণী ভূমিকায় ছিল। তো এখানে জামাত আর বিএনপির একটা দৌড়াদৌড়ি দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটটার জন্য। কিন্তু বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে আপনার কি মনে হয় যে জামাত এটি শুরু করেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া হবে? জাস্টিস এনশিওর করতে হবে, তার মানে হচ্ছে যে যারা ক্রাইমস করেছে তাদেরকে বিচারটা হতে হবে, তারপরে এই প্রশ্নগুলো আসবে, ক্ষমার প্রশ্ন আসবে। বিএনপির এক শ্রেণীর লোকের কাছে আপনি কয়েকদিন পর পরেই দেখবেন এই ধরনের কথাবার্তা আসে যে আমরা আগে আওয়ামী লীগ ছিলাম, এখন বিএনপি, আমরা একই ধানের শীষ এবং নৌকা একই। এই বিষয়টা কতটা সত্য বা আপনার দৃষ্টিতে আসলে কি বিএনপিতে কি ভারতপন্থী ভারত বিরোধী কোনো গ্রুপ আছে? নীতিগতভাবে বিএনপিরও কোনো আলাদা অবস্থান না, একই রকম। আমরাও চাই যে জনগণের জন্য সরকার, সরকারের জন্য জনগণ না। ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান ইন্ডিয়ান যে কথাটা বলা হলো, যে প্রশ্নটা আসছে, বিএনপি এখন ভারতের দিকে ঝুলে গেছে। ভারতের হেজিমনির যে পাওয়ার, যেটার বিরুদ্ধে জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে এবং তাদের কথা তাদের দিকে ঝুঁকে গেছে। প্রথমেই যেটা বলেছি, বিএনপির আসলে ইটস ভেরি বিগ একটা অর্গানাইজেশন, ইটস নট ভেরি অ্যাজাইল, মুভ করতে, চেঞ্জ হতে একটু সময় লাগে। যে নতুন বন্দোবস্তের কথা বলে এনসিপি আসলে কতটা নতুন বন্দোবস্তের পথ দেখাতে পারছে? এইটা বাংলাদেশের মানুষের কালচারের সাথে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং, যারা পলিটিক্স করে দেখাইতে হয়, ভাই আমি কিন্তু করতেছি জনগণের জন্য, আমাকে ভোট দিয়ে। আপনাদের এনসিপির প্রার্থীরা নিজেরা মাঠে গিয়ে দাবি করছেন যে এই সুযোগ আমি নিয়ে আসছি, এই সরকারের সুযোগ আমি নিয়ে আসছি, এবং লিস্ট ধরে মসজিদ এবং অন্যান্য জায়গা, যুব উন্নয়ন, বিভিন্ন জায়গার জিনিসপত্র সরকারি আপনার টাকা দেওয়া হচ্ছে। সেটা এমনভাবে এনসিপির প্রার্থীরা দিচ্ছেন যেন উনি এই ব্যবস্থাটা করেছেন, ওনার পকেট থেকেই টাকাটা যাচ্ছে, ভাবখানা এরকম। বেসিক্যালি বিএনপির মানুষটা আসে বিএনপি এন্টি ইন্ডিয়ান, কিন্তু তার মাথার যে বয়ানটা, সে বয়ানটা ভাই তার না। এটাই হচ্ছে সমস্যা। নেক্সট প্রসেসে একটা ইলেকশন হতে হবে, ইলেকশনের পরে বিএনপি এসে দেখা যাবে যে বিএনপি আর আওয়ামী লীগ সমান কিনা, এই তো ব্যাপারটা। তাহলে তো বিএনপি দেখবে, আপনিই দেখতে পাবেন, সবাই দেখতে পাবে। ক্ষমতায় আসার আগে, নফল ভাই, ক্ষমতায় আসার আগে যে এই যে বিএনপির বিরুদ্ধে সারা দেশে চাঁদাবাজির অভিযোগ, মানে আসিফ মাহমুদের কোনো কাজের দায়ভার কি এনসিপি নেবে না? কেন এনসিপি নেবে? আসিফ মাহমুদের দায়ভার তো সরকার নেবে। আওয়ামী লীগকে ব্যাক করার যে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, যেটা কিনা বিভিন্ন কাজে রিফ্লেক্ট করছে বিএনপি, সেই কথাটা বলা হচ্ছে। এই নমিনেশনটা মানি ড্রিভেন হয়েছে, একদম সোজা কথায়, যেটা রিফ্লেক্ট করে কিনা যে বিএনপি তার পুরনো রাজনীতির ভিতরই আছে, সেখান থেকে সে বেরিয়ে আসেনি। প্রথমেই আমি নেগেট করে দিচ্ছি যে টাকার খেলার কথা বলা হয়েছে, এটা কমপ্লিটলি রং পারসেপশন, রং ইনফরমেশন, এটা হয়নি। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের যে যেখান থেকে আজকে ডেমোক্রেসি এন্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশের চলমান রাজনীতি, কোন পথে বাংলাদেশ, 24 পরবর্তী বাংলাদেশের বড় দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আলোচনার জন্য ভার্চুয়াল স্টুডিওতে জয়েন করেছেন ব্যারিস্টার নওফেল জমির, পলিটিক্যাল অ্যানালিস্ট এবং অথর, যিনি আরেকটি পরিচয় হচ্ছে বাংলাদেশের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছোট ছেলে তিনি। আমাদের সাথে আরো উপস্থিত আছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমাদের সাথে আরো আছেন তাইব আহমেদ, বাংলাদেশের অনেকগুলো নিউজ পেপারে যিনি কাজ করেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষক হিসেবে কর্মরত আছেন। আপনাদের সবাইকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। জি, শুরুতেই আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির আগামীতে সরকার গঠন করবে বা ক্ষমতার সবচেয়ে কাছাকাছি আছে বলে ধারণা করা হয়। বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে ধরনের সমালোচনার মুখোমুখি হচ্ছেন, তার থেকে দলের যারা জ্যেষ্ঠ নেতারা আছেন, বড় নেতারা আছেন, তারাও অনেক ক্ষেত্রে বিতর্কের বাইরে থাকতে পারছেন না। আমি একটি ছোট ক্লিপ দেখাতে চাই যেটি বিএনপি মহাসচিবের, তারপরে আমি আমার প্রশ্নটি করছি প্যানেলিস্টদের উদ্দেশ্যে। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না, যদি মামলা হয়ে থাকেও
আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। জি, এখানে দেখা যাচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার একটি নির্বাচনী জনসভায় উনি কাইন্ড অফ আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য হয়তোবা বলছেন যে আওয়ামী লীগের মামলাগুলো তুলে নেওয়া হবে। ব্যারিস্টার নওফেল জামির, আপনার কাছে একটু যেতে চাই। আপনি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, অথর, এবং আপনার বাবা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আপনার ভাই বিএনপি থেকে এমপি ইলেকশন করছেন। বিএনপির দৃষ্টিকোণ থেকে এই যে আওয়ামী লীগের মামলা তুলে নেয়া, এই ধরনের প্রতিশ্রুতি, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে ব্যাপারটা আসলে আমরা দেখছি, যেটা যে আওয়ামী লীগের ভোট কালেকশনের জন্য জামাত, বিএনপি, এনসিপি সবাই একটু দৌড়ঝাঁপ হচ্ছে। এনসিপির এই ব্যাপারে দৌড়ঝাঁপ কম, কারণ আওয়ামী লীগের ভোটাররা এনসিপিকে ভোট দিবে না বলে ধরে নেওয়া হচ্ছে, কারণ তারাই একটা অগ্রণী ভূমিকায় ছিল। তো এখানে জামাত আর বিএনপির একটা দৌড়াদৌড়ি দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটটার জন্য। এটা খুব, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি একটি বাস্তব একটা বিষয়, যে ভোট এক হচ্ছে ভোটার। কারণ আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক ছিল, এটা এখন হয়তো নেমে এসে 10% এসেছে বা 15%, বা কেউ যদি বলেন আরো কম 5%, বাট ইট ইজ এ পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজ। নৌকায় মানুষ ভোট দিত, যারা এখনো নৌকা দাঁড়ালে কিছু লোক ভোট দিবে, এটা যতই হাসিনার পতন হোক না কেন, একটা পার্সেন্টেজ আছে মানুষ নৌকায় ভোট দিবে চোখ বন্ধ করে, এটা বাস্তব, রাইট? এই যে ভোট ব্যাংকটা, এই ভোট ব্যাংকটার জন্য আসলে তরিকাটা কি হওয়া উচিত, এইটা জামাত এবং বিএনপির বা সকল পলিটিক্যাল দলগুলার একটা আলোচনার দরকার ছিল। এই আলোচনাটা না করে হঠাৎ করে একটা রেস শুরু হয়ে গেল এই ভোটটার চাওয়ার জন্য। এটা আমি মনে করি যে আনপ্ল্যান্ড একটা বিষয়। এটা বড় পলিটিক্যাল দল হিসেবে দুটো দলের একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার ছিল যে এটা কিভাবে তারা ম্যানেজ করবে, কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিংটা আনফরচুনেটলি হয়নি। কেন হয়নি সেটার একটি কারণ আমি বলবো। এখানে আমি দুজনকেই মনে করি দুজনের মধ্যে একটু সমঝোতার বা বিশ্বাসের বা আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন। তার আগে যেটা একটু বলবো, মির্জা ফখরুল সাহেবকে ডিফেন্ড করার জন্য বা বিএনপির পজিশনটাকে ডিফেন্ড করার জন্য, যে মোটামুটি ভাবে ঘটনার পরে কিন্তু যখন ইলেকশনের রেস শুরু হলো, তখনই কিন্তু জামাত একটা সাধারণ ক্ষমার মতো ঘোষণা করে দিল যে সবকে তওবা করে মাফ করে দিয়ে সব জামাতে জয়েন করতে পারবে, এরকম একটা স্টেটমেন্ট আমরা শুনতে পাইলাম। তো দ্যাট ওয়াজ ভেরি আনফরচুনেট। কারণ তখন তাইলে কি হচ্ছে, তাইলে মানুষজন ক্ষমা চেয়ে তওবা করে জামাতে জয়েন করে ফেলবে, সব মানুষজন জামাতে ভোট চলে যাবে। তাহলে এখন এরকম একটা অবস্থায় তাইলে বিএনপির করণীয় কি? কারণ ভোট, এখন ভোটের ইলেকশনের সময় আপনি ভোটারদেরকে চাবেন, কোন ভোটারকে কিভাবে চাবেন, তাদের প্রতি আপনার প্রতিশ্রুতি কি হবে, সেটা সময় এবং আপনার পলিসি নির্ধারণ করবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, আমাদের একটা বড় সুযোগ ছিল যে এই যেই জুলাইয়ের আন্দোলন, সেটার প্রেক্ষাপট আমাদের একটা সুযোগ ছিল যে কমপ্লিটলি আওয়ামী লীগকে মাইনাস করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া ঐক্যবদ্ধভাবে। এই জিনিসটা সম্ভব হলো না, কারণ ওই সাধারণ ক্ষমতার কারণে। জামাতে ইসলামীকে এই সাধারণ ক্ষমতা দেওয়ার অধিকার কে দিল? সাধারণ মানুষ দিল তাদেরকে এই ক্ষমতা করার। সাধারণ মানুষ তো দেয় নাই। তাহলে ওনারা কিভাবে বলতে পারেন যে আপনাদেরকে আমরা আপনারা তওবা করে আমরা নিয়ে নিব আমাদের দলে? জি, এই যে একটা ট্রেন্ড ওনারা শুরু করলেন, এন্ড বিএনপি ফলোড স্যুট আর কোনো উপায় না দেখে, কারণ এই দুইটি দলের মধ্যে যে একটি সমঝোতা থাকা দরকার ছিল, সেই সমঝোতাটার অভাবের কারণে আমি মনে করি এটা একটি ক্রাইসিস, আমাদের ডেমোক্রেসির জন্য ক্রাইসিস। আই থিঙ্ক আমি মনে করি যে এটা আরো বেটার ভাবে দুটো দলেরই জি, ম্যানেজ করা উচিত ছিল। অ্যান্ড এখন দেখা যাক ইলেকশন হওয়ার পরে, তারপরে বোঝা যাবে যে আসলে ভবিষ্যতে কি কেস তোলা হবে কি হবে না, সেটা তখন বোঝা যাবে। কারণ আজকাল একটু বোঝাটা একটু ডিফিকাল্ট যে আসলে ইলেকশনের সময় অনেকে অনেক কিছু বলে থাকেন, পরে আবার এগুলা থাকবে কি থাকবে না, বাট এটা দলীয় অবস্থান কিনা। মির্জা সাহেব তো সেটাও পরিষ্কার করে বলেননি এটা দলীয় অবস্থান কিনা, এটা ওনার বক্তব্য উনি দিয়েছেন। হয়তো এটা ওনার এলাকার জন্য দিয়েছেন। জি। কিন্তু আমরা আসলে এই ব্যাপারে একটু মনে হয় যে পরিষ্কারভাবে বিএনপির কোনো গাইডলাইন আমরা শুনিনি। এটা ওনার ব্যক্তিগত মতামত উনি দিয়েছেন। ওনার দলের
ওনার নিজের ইলেকশনের ব্যাপারে দিয়েছেন। তবে জিনিসগুলো একটু প্ল্যান করে আলোচনার মাধ্যমে যদি দুই পক্ষের সমঝোতার মধ্যে যদি জিনিসগুলো হতো যে আসলে কি অ্যাকসেপ্টেবল না, তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য আসলে দূরদর্শী হতো ব্যাপারটা। জি, ধন্যবাদ আপনাকে। জনাব তাইব আহমেদ, আপনার কাছে একটু আমি জানতে চাই, ব্যারিস্টার নওফেল জমির যে পয়েন্টটি তুলে নিয়ে এসেছেন যে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে ক্ষমার কথা শুনেছি, মামলা তুলে নেওয়ার কথা শুনেছি, কিন্তু তারও আগে, এবং উনি ঠিকই বলেছেন যে জামাতের আমির একরকম সাধারণ ক্ষমার কথা বলেছিলেন বেশ অনেক মাস আগে, এবং জামাতের তখন থেকেই একটা সন্দেহ তৈরি হয়। উনি জামাতের আমির অনেকবার বলার চেষ্টা করেছেন যে ফ্যাসিস্ট শব্দ শুনতে ওনার এত ভালো লাগে না। আবার আরেক সময় গিয়ে লন্ডনে গিয়ে একবার বলে এসেছেন যে আওয়ামী লীগের অনেকেই ওনার বক্তব্যগুলোকে আওয়ামী লীগের পুনর্বাসনের একটা একটা সিগন্যাল হিসেবে দেখেছেন। কিন্তু বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে আপনার কি মনে হয় যে জামাত এটি শুরু করেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া হবে, এবং বিএনপি এটাকে একটা জাস্ট একটা ফলো করেছে? এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, জামাতের এই ক্ষমার অবস্থানটা এবং এই বিএনপির মহাসচিবের এই খুব রিসেন্ট বক্তব্যটাকে আপনার দৃষ্টিতে কিভাবে আপনি দেখেন? জি, প্রথমত থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইন ইউর শো। আপনার প্রশ্নগুলোটাকে একটু মানে এই প্রশ্নগুলোর উত্তরটা আমাদেরকে পাঠ করার জন্য বা জানার জন্য, বোঝার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো যে আমরা যে সিচুয়েশনে আসছি পোস্ট 5th আগস্ট বা পোস্ট জুলাই রিভলিউশন, এই সিচুয়েশনটাকে মাথায় রেখে আমাদের একটা আলোচনা করতে হবে। আমাদের বিফোর 5th অফ আগস্ট বা বিফোর জুলাই রিভলিউশন সেখানে পলিটিক্যাল কালচারের ডিফারেন্স ছিল। এরপরে আরেকটা ডিফারেন্ট কালচারের ডিফারেন্ট এরাতে আমরা ঢুকেছি। সো এই দুটো জিনিস মাথায় রেখে তারপরে এই আলোচনায় আসতে হবে। এখানে আমি যেটা মূল কারণ মনে করছি এই দুটোর পেছনেই। প্রথমত জামাত আমিরের যে বক্তব্যটা উনি দিয়েছিলেন, জামাতার আমির দিয়েছিলেন, এবং পরে আমি এটার নিজেও প্রতিবাদ করে নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে এরকমভাবে উনি হোলসেল কাউকে ক্ষমা করতে পারেন না। আনটিল অ্যান্ড আনলেস উনি যে কথাটা উনি পরে ব্যাখ্যা দিয়েছেন যে ইনি একটা দেশের একটা ন্যাশনাল কনসেনসাস, ন্যাশনাল রিকনসিলিয়েশন এর জায়গা থেকে সবাইকে যদি তারা ভুল স্বীকার করে তখন তারা ক্ষমা করার বিষয়টা আসছে এরকম। কিন্তু রিকনসিলিয়েশন এর জন্য যে সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আগে জাস্টিস এনশিওর করতে হবে। তার মানে হচ্ছে যে যারা ক্রাইমস করেছে তাদেরকে বিচারটা হতে হবে। তারপরেও এই প্রশ্নগুলো আসবে, ক্ষমার প্রশ্ন আসবে, তারা ক্ষমা চায় কি না চায় এটার উপর অনেকগুলো ব্যাপার আছে। তো এই প্রশ্ন তার ডেফিনিটলি তার এই স্ট্যান্ডটা, তার বক্তব্যটাকে আমি ক্রিটিক করেছি এবং এটাকে এই পজিশনটা, জামাতের পজিশনটা ভুল ছিল। এরপরে মোটামুটি দেখা গেছে যে দীর্ঘদিন জামাত এই বিষয়টা নিয়ে চুপচাপ, খুব বেশি এটা নিয়ে কথা বলে নাই। কিন্তু যখন নির্বাচনের ডামাডোলটা শুরু হয়ে গেল, নির্বাচনের ডেট অলমোস্ট ফিক্স হয়ে গেল, তখন যেটা দেখা গেল বিএনপি এবং ২-১ টা জায়গায় জামাতের লোকজনও দেখা গেছে যে আ আ বি 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 আওয়ামী লীগের ভোটারদেরকে করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের কথা বলছে, তাদেরকে আশ্বাস দিচ্ছে তাদের কাছে নিয়ে আসার জন্য। এটার পেছনের একটা তাত্ত্বিক বিষয় হলো যে এটার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, সেই কালচার সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচার ইজ solely based on একেবারেই আ পাওয়ার। আর কিছুই না। মানে এখানে আমরা যেটাই বলি যে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি করি, আমি ধর্মের রাজনীতি করি। এইটা এটা খুবই কম আমরা দেখতে পাই যে একদম apparently যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমরা পাওয়ার স্ট্রাগল এখানে। সো পাওয়ার স্ট্রাগল এর কারণে যখন যেটা হয় কি এটা ওই আল্টিমেটলি ওই আ আ ম্যাকিয়াভেলিয়ান তত্ত্বটাই চলে আসে যে আমি পাওয়ারটা গ্র্যাব করব। পাওয়ারটা গ্র্যাব করার জন্য যে মিনসটাই দরকার, নো ম্যাটার হোয়াট I will undertake it. I will মানে এই যে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, তাদের যে এই প্রতিশ্রুতিগুলো, মামলা তুলে নেওয়া বা কোনো বিচার ছাড়াই অ্যাসিমিলেশনের একটা সুযোগ দেয়া, এই বিষয়টা কি আপনি সমর্থন করেন? না, এইটা একদমই সমর্থন করি না। কারণ আমি এটা বললাম, এটা আমি লিখেছি যে এইটা এক ধরনের ইনজাস্টিস টু দোজ যারা এটার এই জুলাই গত ১৭ বছরে যারা জুলুমের শিকার হয়েছে। যারা ইন্ডিভিজুয়ালি শিকার হয়েছে, গ্রুপ ভাবে শিকার হয়েছে। যেমন আমি ব্যক্তিগতভাবে শিকার হয়েছি, আরো ১০ জন শিকার হয়েছে। সো এই যে যাদের তাদের এই বিচারটা না পাওয়া পর্যন্ত, ধরুন আমি যদি জুলুমের শিকার হই, যদি রাজনৈতিক দলগুলো তাদেরকে ক্ষমা করে দেয়, তাদেরকে যদি বিচার না করে, তো আমি তো তাদেরকে আ আ তাদেরকে অ্যাকাউন্টেবল করব যে আমি যে জুলুমের শিকার হয়েছি, যার কারণে
তারা ক্ষমা করে দিয়েছে, যার কারণে তার বিচারটা, আওয়ামী লীগের বিচারটা হলো না, বা ওই গোষ্ঠীর বিচারটা হলো না, বা ওই গ্রুপের বিচারটা হলো না। সো এটা এক ধরনের ইনজাস্টিস তাদের জন্য যারা জুলুমের শিকার হয়েছে। সো এটা কোনোভাবেই জি, গ্রহণযোগ্য নয়। জি, আপনি মামলা তোলার বিষয় বা তাদের ক্ষমা করার বিষয় তখনই আসবে যখন জাস্টিসটা এনশিওর করা সম্ভব হবে। এরপরে জি, হ্যাঁ, তখন কেউ যদি বলে যে হ্যাঁ, আমি রিয়েলি সরি ফিল করে যে না, আমরা যেটা করেছি ভুল করেছি। এখন ইয়ে করতে চাই, আমি রাজনীতি করতে চাই বা সমাজে থাকতে হবে। কারণ হচ্ছে যে দিস ইস ভেরি ট্রু যে আমার ফ্যামিলিতে অধিকাংশ অথবা মোর দ্যান ডাবল তারা আওয়ামী লীগের লোকজন আছে। আওয়ামী ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলিতে আওয়ামী লীগের লোকজন আছে। সো সমাজে আওয়ামী লীগের লোকজন আছে, থাকবে। কিন্তু এই reconciliation এর জন্য ওটার প্রয়োজন আছে। কিন্তু reconciliation এর আগে জাস্টিসটা এনশিওর করতে হবে। যারা রাইট। মজলুম হয়েছে, যারা জুলুমের শিকার হয়েছে, তাদেরকে বিচারের ইয়েটা দিতে হবে। বিচারটা দিয়ে তাদেরকে এনশিওর করতে হবে যে হ্যাঁ, তুমি বিচারটা পেয়েছো, এবং জি। তাদেরকে সেটা ধন্যবাদ আপনাকে। বলতে হবে। জি। ধন্যবাদ। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এনসিপি থেকে, যেটা ব্যারিস্টার নওফাল জমির সঠিকভাবে বলেছেন যে বিএনপি থেকে এই ধরনের বক্তব্য আমরা শুনেছি, কম্প্রোমাইজিং। জামাত থেকে তার আগেও আমরা কম্প্রোমাইজিং বক্তব্য শুনেছি আওয়ামী লীগের ব্যাপারে। এনসিপি থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের ভোট পাওয়ার ব্যাপারে কোনো রাজনৈতিক বক্তব্য বা মিথ্যা প্রতিশ্রুতি খুব বেশি আমাদের কানে আসেনি সো ফার। যারা আওয়ামী লীগ এর নেতা কর্মী এবং আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছেন বিগত বছরগুলোতে, এবং বাংলাদেশের 15 থেকে 20% ভোট আওয়ামী লীগের আছে, এনসিপির দৃষ্টিতে তাদের রিকনসিলিয়েশনটা কি আসলে? আওয়ামী লীগের এই ভোট ব্যাংক বা আওয়ামী লীগ যারা করতেন, তাদের ব্যাপারে এনসিপির দৃষ্টিভঙ্গি কি? আপনারা কি চিন্তা করছেন এই দেশের একটা বৃহৎ জনগোষ্ঠীকে নিয়ে? ওকে, ধন্যবাদ। আমি ওই আ আমাদের নওফেল জমির ভাইয়ের কথা ধরে বলতে চাই। আসলে ভাই আর তাইব ভাই একটা কথা বলতেছিল যে পোস্ট জুলাই একটা আমাদের ফ্রেমওয়ার্ক চেঞ্জ হয়েছে। কালচারাল পলিটিক্স এর চিন্তা ভাবনায়। অনেকে বলে নিউ নরমাল, এখন তো পোস্ট নরমাল, জিয়াউদ্দিন সর্দারের নানা রকম টার্মিনোলজি আছে আমাদেরকে ব্যাখ্যা করার জন্য। রিসেন্টলি একটা আর্টিকেল পড়তেছিলাম যেখানে আমরা পাইলাম যে শেখ হাসিনার রায়ের পরে ইন্টারেস্টিংলি একটা জায়গায় কিন্তু প্রতিবাদ হয় নাই। এটা কিন্তু একটা মানে একটা সাইন যে আমরা যে ভোট ব্যাংক বলতেছি বা আওয়ামী লীগের একনিষ্ঠ ডাই হার্ড ইডিওলজিক্যালি সাপোর্টেড পিপল, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে ওই লেভেলের নাই। তারা তারা বেসিক্যালি পেট্রোক্লাইন যেটা বলতেছেন যে সুবিধা পাইছে তাই তারা সাপোর্ট দিয়েছে। এইরকম একটা জনগোষ্ঠী আছে যেটাকে আপনি এখন 10% বলেন, 5% বলেন, তারাও কিন্তু এখন চিন্তা করা শিখেছে যে শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়েছে। খেয়াল করেন। তারা তো আমাদের ব্যাপারে দেখভাল করার কোন দায়িত্ব নেয় নাই। তার ফ্যামিলিকে সে সেভ করেছে, অর্থ পাচার করেছে। তো তারা রিগ্রেট করে, এবং সাধারণ যারা মানুষ আসলে কোন পোস্ট পজিশনে নাই, তারা কিন্তু ওই লেভেলের না আপনার বিভিন্ন জায়গায়। আর সেকেন্ড যেটা হলো যে এনসিপি অ্যাটাকশন এর আগে আমি আরেকটু কথা বলতে চাই। জামাত ইসলাম বলেন বা বিএনপির সবাই না, কিছু, কিছু যারা বলে, আমি জানি না, এটা একটা বাজারে প্রচলিত শব্দ আছে যে প্রো ইন্ডিয়ান ব্লক আর নন প্রো এন্টি ইন্ডিয়ান ব্লক আছে বিএনপিতে। সো দোজ হু আর প্রো ইন্ডিয়ানস, মানে এটা মানে বলে অনেকে আরকি। তারা সামহাউ ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে যেটার ভার্সন আসার কথা, এটাতে আপনারা জানেন হাসনাত আব্দুল্লাহ একবার লিখেছিল যে বাংলাদেশে এটা কম্প্রোমাইজ করা যাবে না, রিফাইন্ড আওয়ামী লীগ কখনো হবে না। আছে ওই সময়টাতে আমার যতটুক আমার ধারণা এবং জানাশোনা, ডিপ স্টেট এবং ফরেন অনেক এম্বাসিস যারা বেসিক্যালি ইন দ্য নেম অফ ইনক্লুসিভ পলিটিক্স, তারা বিভিন্ন দলকে নানাভাবে এটাকে প্যাট্রোনাইজ করেছে, মুখ দিয়ে নরমালাইজ করার চেষ্টা করেছে। ওই সময় আমি 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 জানি না এটা এরকম হতে পারে জামাত ইসলামের লোকজনের ভিতরে এটা ঢুকিয়েছিল, এবং বিএনপির এক শ্রেণীর লোকের কাছে আপনি কয়েকদিন পর পরেই দেখবেন এই ধরনের কথাবার্তা আসে যে আমরা আগে আওয়ামী লীগ ছিলাম, এখন বিএনপি, আমরা একই ধানের শীষ এবং নৌকা একই। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, আমি বুঝি না যে এইসব লক্ষ লক্ষ বিএনপির কর্মী, এবং আমরা নিজেরাই তো ভিকটিম ভাই, আমার তো মেরে ফাটাই দিছিল ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারি নাই। তো আওয়ামী লীগের লোকজন তো একটা ফেসিস্ট, এদের ক্যারেক্টারগত ভাবে এরা তো একটা ইডিওলজিক্যালি তারা ফেসিজম ধারণ করে। আপনি এদেরকে কিভাবে কি করবেন? বাই দ্য ওয়ে, হুম, হুম। যদি কেউ রিগ্রেট করে বাংলাদেশপন্থী, ইন্ডিয়ানপন্থী না, বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায়, বুঝতে পারে যে আসলে যে রাজনীতির প্যাটার্নটা ছিল এটা বাংলাদেশের জন্য একটা মাফিয়া তন্ত্র কায়েম হয়েছে, তো তাদের ব্যাপারে তো ওপেন থাকতে হবে আমাদেরকে। কিন্তু সেই ওপেনটা হচ্ছে যে যেটা ভাই বলল যে ট্রায়ালটা যেন ঠিক মতো হয়,
যারা ক্রিমিনালস, আপনি ভাই আমাকে যদি বলেন যে আতিক মুজাহিদ বলো তো তোমার কুড়িগ্রাম জেলায় কয়জন এইরকম ক্রিমিনালস আছে? We cannot tell them as a politicians. They're definitely mafia criminals. তারা একটা রাজত্ব কায়েম করেছে এবং তাদের যদি আপনি স্টাডি করেন, আপনি প্রতিটা জেলার একটা বোঝা যায় যে এই 20টা লোকে নিয়ন্ত্রণ করে, বাকিদেরকে তারা হচ্ছে তাদের মানে কি স্লেভারির স্টাইলে ব্যবহার করে, তাদেরকে টাকা টুকা দেয়, সুযোগ সুবিধা, তারা মেরে থাপড়া দিয়ে এইরকম কাজ করে। তো এই যে 20, 30, 50 জন করে ধরেন, যেটা আসলে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছিল, এই লোকগুলো তো ভাই পানিশমেন্ট হওয়া জরুরি ছিল। তাদের তাদের ব্যাপারে রিকনসিল ইস্যুটা হচ্ছে ট্রায়ালের সাথে জড়িত। সাধারণ ভোটারকে তো আপনি বলতে পারবেন না যে ভাই তোমার রিকনসিলেশন হবে না। সো হি ইজ আ সাপোর্টার। সে এক সময় দেখছে যে বিএনপি থেকে বাঁচতে গেলে আওয়ামী লীগ, আওয়ামী লীগ থেকে বাঁচতে গেলে বিএনপি। দ্যাট ইজ দ্য অপশন দ্যাট উই হ্যাড। তো সেটা যদি এই ক্যারেক্টারগত ভাবে অনেক সময় কিন্তু আমরা দেখি যে সিমিলারিটিস পাই। কারণটা হচ্ছে আমরা আরো একটা রিসেন্টলি আপনি দেখবেন গতকাল একটা ওয়াজে দেখলাম যে বিএনপির স্থানীয় উপজেলা সভাপতি কি বলতেছে, কিরে এই অমুক রে বললাম ও যাইতেছে কেন, আমি এদেরকে চিনে রাখলাম, কি এরকম কথা বলতেছে। মানে এই যে ল্যাঙ্গুয়েজ টোনিং, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম যে তার ওয়াজ মাহফিলকে নিয়ন্ত্রণ করার, তো এটা আসলে আমরা তো কালচারালি গুড কোনো মানে মডেল তো আমাদের সামনে নেই। আমাদের সমস্যা হলো আমরা যে একটা লিডার, আমি আজকে একজনকে বলেছিলাম যে আমাকে একটা লিডার বলো যাকে ফলো করে আমরা লিডারশিপটা শিখবো। ইটস ভেরি আনফরচুনেট যে আমাদের পলিটিশিয়ানদের মধ্যে যে গুড এক্সাম্পল না থাকার কারণে আমরা ব্যাড এক্সাম্পলটা বেশি চলে আসে। তো এনসিপির অ্যাট্রাকশনের জায়গাটা এটা, এনসিপির জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের নতুন বন্দোবস্তের কথা আমরা বলি, চেষ্টা করি ইয়াংরা, তরুণরা যেন এটার মধ্যে আমরা যে কথাগুলো বলতেছি যে বাংলাদেশ পরিবর্তন দরকার, এটা তো পরিবর্তন শুধু মানে মানে আওয়ামী লীগের না, বিএনপি না, সব লোকের লাগবে। তো নিউ সেটেলমেন্ট ইজ এ কনসেপ্ট, এটা যে কেউ ধারণ করতে পারে। আপনি বিএনপি করে নিউ সেটেলমেন্ট ধারণ করতে পারেন, আপনি জামাত ইসলাম করে নিউ সেটেলমেন্ট ধারণ করতে পারেন, এট দ্য সেম টাইম আপনি এনসিপি করে ওল্ড সেটেলমেন্ট ধারণ করতে পারেন। যদি ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ জুলাই স্পিরিট, যে নিউ বাংলাদেশে মানুষ কি চায়, তো সেটাই হচ্ছে আমাদের আমাদের অ্যাট্রাকশনের জায়গাটা হচ্ছে আমরা নতুন পরিবর্তনটা এইভাবে দেখতে চাই। ধন্যবাদ। ব্যারিস্টার নওফেল জমির, ডক্টর আতিক মুজাহিদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে বিএনপির মধ্যে ইন্ডিয়াপন্থী এবং ইন্ডিয়া বিরোধী একটি ব্লক আছে, এবং এটাকে আমরা আমাদের এই টক শোতে বিভিন্ন জনের সাথে যখন কথা বলি, তারাও এই ধরনের একটি কথা বলেন। যেমন কিছুদিন আগে একজন ব্রিগেডিয়ার জেনারেল, উনি আমার সাবেক ব্রিগেডিয়ার মানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, উনি এসেছিলেন, উনিও কথা প্রসঙ্গে একই ধরনের টোনে কথা বলেছেন। উনি বলেছেন যে দেখেন, বিএনপির মধ্যে যারা ভারতপন্থী তারা কিন্তু লাইমলাইটে থাকে। উনি উদাহরণ হিসেবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, ওনারা লাইমলাইটে থাকে। অপরদিকে যারা ভারত বিরোধী বলে পরিচিত, লুৎফুজ্জামান বাবর, আলতাফ হোসেন সাবেক এয়ার চিফ এবং বিএনপির মন্ত্রী, আব্দুল্লাহ নোমান, যারা ভারত বিরোধী তারা সব সময় দেখবেন যে কোনো লাইমলাইটে নাই, তারা কোনো মিডিয়াতে নাই, তারা দলের সাইডলাইন। আপনি বিএনপির রাজনীতি তো ক্লোজলি পর্যবেক্ষণ করেন, এই বিষয়টা কতটা সত্য বা আপনার দৃষ্টিতে আসলে কি বিএনপিতে কি ভারতপন্থী ভারত বিরোধী কোনো গ্রুপ আছে, বা থাকলে পরে এই বিভাজনটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এই প্রশ্নে যাওয়ার আগে আমি এর আগে একটা সাধারণ ক্ষমার কথা যে বললাম যে আমাদের সেটার একটু রেফারেন্সটা দিয়ে দেই। হ্যাঁ, কারণ আজকাল তো একটু টেকনোলজির যুগ, আর রেফারেন্স দিয়ে কথা বলা ভালো। জি, 3 সেপ্টেম্বর 2024 এর নিউজ এটা, ইত্তেফাকের। সো এটা একটু ইত্তেফাক এবং ইনকিলাব অনেকগুলো নিউজ পেপারে আসছে যে আওয়ামী লীগকে ক্ষমা, হেডলাইন ছিল আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামাত আমিরের। হ্যাঁ, সো এই রেফারেন্সটা একটু দিয়ে রাখলাম। আর বিফোর আই গো টু দিস টপিক অফ কি বলে আপনি যে প্রশ্নটা করলেন বিএনপির মধ্যে যে ভাগগুলা, দুটো মেরুকরণের কথা, মেরুর মতো এক রকমের অ্যান্টি ইন্ডিয়ান এবং প্রো ইন্ডিয়ান ইত্যাদি, তো এইটার উত্তর দেওয়ার আগে আমি একটু টাচ করতে চাই ডক্টর আতিক মুজাহিদ ভাই যে কথাটা তুলেছেন নয়া বন্দোবস্ত নিয়ে। ইটস এ কনসেপ্ট অ্যান্ড আই থিঙ্ক বাংলাদেশের সাধারণ মানুষ ইজ টায়ার্ড অফ ওল্ড বন্দোবস্ত, ওনারা যেটাকে বোঝান যে যেখানে আসলে মানুষের উদ্দেশ্য হচ্ছে এক রকমের এলিট শ্রেণীকে এবং এক রকমের সরকারের হচ্ছে সেবা করে যাওয়া, উল্টাটা সরকার জনগণের সেবার বদলে জনগণ সরকারের সেবা করে, এটাই হচ্ছে আমাদের পুরাতন বন্দোবস্ত। তো এইটাকে যে বদলানোর, আই থিঙ্ক এইখানে নীতিগতভাবে বিএনপিরও কোনো আলাদা অবস্থান না, একই রকম। আমরাও চাই যে জনগণের জন্য সরকার, সরকারের জন্য জনগণ না।
আহ, তবে একটা জিনিস আমার যেহেতু ওনারা নতুন দল করেছেন এবং নতুন একটি দল এসছে রাজনীতির মাঠে, আমাদের অবশ্যই ওনাদেরকে সাধুবাদ জানাই, ওনাদের যে ত্যাগ আছে এবং ওনারা যে কাজ করছেন সেগুলোর ব্যাপারে। তবে ওনাদের ব্যাপারে একটা জিনিসই বলবো, যে বিএনপি তো একটি অনেক বড় দল, বড় সংগঠন। তো যেই কারণে বিএনপির জন্য হঠাৎ করে মুভ করা, ইটস নট এ ভেরি অ্যাজাইল এন্টিটি। তার জন্য হঠাৎ করে অনেক কিছু করা সোজা না, কিন্তু একটা ছোট দলের জন্য কিন্তু অনেক কারেকশনস করা অনেক সোজা। তো এনসিপির ব্যাপারে যেই নয়া বন্দোবস্তর কথা ওনারা বলছেন, এটা একটি সুন্দর বিষয়, কিন্তু আমার মনে হয় যে শুরুতেই ওনারা একটু, আমার অনুরোধ থাকবে, ওনাদেরও একটু মনে হয় সেলফ ক্রিটিসিজমের দরকার আছে, সুযোগ আছে। এগুলা সবকিছু আমাদের একটা আহ, সকল রাজনৈতিক দলেরই দরকার আছে, কিন্তু আমার মনে হয় ওনাদের এই সুযোগটা একটু বেশি, কারণ ওরা যেহেতু শুরু করেছেন, কাজে ওনাদের জন্য এই জিনিসগুলা করাটা একটু ইজিয়ার হবে। আর আরেকটা জিনিস উনি বলেছেন, যে টোনালিটির কথা বলেছেন। আমরা কিন্তু এই ধরনের পুরাতন বন্দোবস্তের টোনালিটি মাঝে মধ্যে আহ, ওনাদের মানুষজনের মুখ থেকেও শুনতে পাচ্ছি। তো এই যে কিছু, আমার মনে হয় যে ওনাদের এখানে ওনাদেরকে সাধারণ মানুষ সময়ে অবশ্যই আহ, ওনাদেরকে মূল্যায়ন করবেন, কিন্তু ওই যে পরীক্ষাটা গো থ্রু করতে হবে, একটা সময়ের যে কোষ্টি পাথরে যাচাই হওয়াটা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে ওনারা আম, ওনাদের যে কর্মপন্থা আছে, কর্মপন্থাগুলো সুন্দরভাবে ওনারা পরিচালনা করতে পারবেন, তাহলে মানুষের কাছে ওনাদের গ্রহণযোগ্যতা বাড়বে অবশ্যই। তো আমি চলে আসি হচ্ছে জি। ইন্ডিয়ার বিষয়গুলোতে। ইন্ডিয়ার প্রো এবং অ্যান্টি, আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে বিএনপি একটি ইনক্লুসিভ দল, ভেরি ইনক্লুসিভ। আপনি ডিফারেন্ট ডিফারেন্ট মতবাদ আপনার থাকতে পারে। আমাদের বিএনপির ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু লেফটিস্ট মনোভাবের মানুষজন আছে, রাইটিস্ট উইং এর মানুষজন আছে। সো বিএনপি কাইন্ড অফ হিস্টোরিক্যালি সিটস ইন বিটুইন your কাইন্ড অফ আওয়ামী লীগ আর জামাতের মাঝামাঝি সামওয়্যার। আওয়ামী লীগ একদিকে, জামাত আরেকদিকে, বিএনপি হচ্ছে মাঝামাঝি কাইন্ড অফ মধ্যপন্থার একটি দল। তো যেটা যেখানে বেগম খালেদা জিয়া যেটা তার লেখায় বলতেন যে বামের ডানে ডানের বামে। ডানের বামে, এক্স্যাক্টলি। সো দিস ইজ হিস্টোরিক্যালি হাউ ইট ওয়াজ। এখন আহ, নতুন করে আসলে আহ, এখানে নতুন কিছু নাই। ইট ইজ, এখন যেটা প্রকট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে হুম, হুম, কিছু কিছু জিনিসপত্র হাইলাইটেড হচ্ছে। এবং আরেকটা জিনিস কমপ্লিটলি ডিফারেন্ট হচ্ছে গিয়ে, আসলে প্রেসে বা মিডিয়াতে কারা বেশি হাইলাইট হয়, আসলে তারাই বেশি হাইলাইট হয় যারা বেশি হাইলাইট হতে চান। হুম, হুম, যারা হাইলাইট হতে চান না তারা হাইলাইট হন না। তো একটা যারা, আপনি বলছেন যেখানে যে যারা যারা আসলে একটু হাইলাইট হতে চান, তারা হয়তো একটু তাদের পজিশনটা হয়তো হতে পারে একটু প্রো ইন্ডিয়ান, এই জন্য তাদেরকে বেশি দেখা যাচ্ছে। আসলে এইটার ইম্প্যাক্ট দলের ভিতরে কি, দলের ভিতরে দের ইজ নো ইম্প্যাক্ট। দলের নীতিগত সিদ্ধান্ত মেকিং এ দের ইজ নো ইম্প্যাক্ট। দলের প্রার্থী মনোনয়নে দের ইজ নো ইম্প্যাক্ট। অবভিয়াসলি যে যেই পজিশনে আছে, সিনিয়র নেতৃবৃন্দের একটা ভূমিকা থাকে এবং সে তাদের ভূমিকা পালন করে, কিন্তু দ্য ফ্যাক্ট যে একজন প্রো ইন্ডিয়ান অথবা অ্যান্টি ইন্ডিয়ান, তার জন্য সে কি দলে কোনো এক্সট্রা কোনো সুবিধা পায়, বা তার জন্য কি দল তাকে ডিফারেন্ট ভাবে মূল্যায়ন করে, বা তার জন্য কি আম, তার ক্ষমতা বেশি থাকে দলের মধ্যে, কোনোটাই না। এগুলো কোনোটাই ঠিক না। সো এগুলো মানুষজনের ব্যক্তিগত ওপিনিয়ন, তারা তাদের ব্যক্তিগত ওপিনিয়ন দেন এবং সেগুলো মিডিয়াতে আসে। মিডিয়া এগুলো ফলো করে বলে এবং তা বলার পেছনেও তার কারণ থাকে, বিকজ উনি চান মিডিয়া এগুলো বলুক। এবং দ্বিতীয় কারণ হচ্ছে মিডিয়া সেগুলোই বলে যেগুলো বললে একটু সুন্দর করে তার মিডিয়াটা প্রচার পাবে, মানুষজনের কাছে একটা বিতর্কিত বিষয় আলোচনা করা যাবে, সেগুলোই বেশি মিডিয়াতে প্রাধান্য পায়। সো এগুলো সব মিলে বিভিন্ন কারণ যোগ বিয়োগ করে জিনিসগুলো আসে মিডিয়াতে। বাট এটার সাথে আসলে দলের নীতি নির্ধারক মহল, দলের হুম। অ্যাক্টিভিটি, ভবিষ্যতে বিএনপি কি করবে, এগুলোর সাথে বিশাল ডিসকানেক্ট বা ডিসজয়েন্ট। এটার সাথে আসলে বিএনপি সিদ্ধান্ত গ্রহণের পন্থার সাথে কোনো যোগাযোগ নেই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা জনাব আতিক মুজাহিদ আপনার কাছে আসবো। তার আগে আমি ছোট করে একটু তাইফ আহমেদ আপনার কাছে একটু জেনে নেই। সেটি হচ্ছে যে ব্যারিস্টার নওফেল জমির যেটা বললেন যে বিএনপিতে ভারত পন্থী বা ভারত বিরোধী গ্রুপ থাকতে পারে, কিন্তু ডিসিশন মেকিং এ বাংলাদেশের রাজনীতিতে এটা বিরাট কোনো ইম্প্যাক্টের কোনো জায়গা নেই। আপনি কি সেটার সাথে একমত?
কনটেক্সট হচ্ছে যে 24-এর যে গণ অভ্যুত্থানটা হলো বা বিপ্লবটা বাংলাদেশে হলো, সেটা কিন্তু অনেকেই দেখেন যে ইন্ডিয়ান হেজিমনি গত 16 বছরে বাংলাদেশকে শোষণ করার যেই ইন্ডিয়ান প্ল্যান গুলো প্রকাশ হয়ে পড়ছিল, ট্রানজিট দিয়ে দেয়া, সেনাবাহিনীকে পিলখানা ঘটনার পরে আত্মীকরণ করা, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতিটা অনেকটাই কেড়ে নেয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ছাত্র জনতা যেই তরুণরা জীবন দিয়েছে, তারা অনেকটা ইন্ডিয়া হেজিমনির বিরুদ্ধে জীবন দিয়েছে। এখন বৃহৎ দল হিসাবে যারা ক্ষমতায় যাবে বলে ধারণা করা হচ্ছে বিএনপি, তাদের মধ্যে যদি এখন ইন্ডিয়ান পন্থী হিসেবে যারা পরিচিত, তারা যদি সবসময় লাইমলাইটে থাকে, অ্যাপারেন্টলি ডিসিশন মেকিং গুলো তারাই নিয়ে থাকে, এটা কি কোনো সিগনিফিকেন্ট ঘটনা না, যেটা ব্যারিস্টার নওফেল জমির বলছেন? আপনার মতামতটা কি? জি, থ্যাংক ইউ। আমি ওই এই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু আগে ওই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যে আলোচনাটা হলো, এটা নিয়ে আমি একটু খুব ছোট্ট করে একটা আউটলাইন দিতে চাই। সেটা হলো যে এই যে পোস্ট জুলাই এবং প্রি জুলাইয়ের যে রাজনৈতিক পার্থক্যটা, সেটা হলো যে এটা একটা এই পার্থক্যটা তো অটোমেটিক্যালি হবে না। এটা আমাদেরকে আমরা পাবলিক স্ফিয়ারে যারা আছি, রাজনৈতিক দল এবং যারা এই যে ডিসকোর্স তৈরি করছে তাদেরকে এটা করতে হবে। এবং সেখানে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মূল যে স্পিরিটটা, সেটা হলো যে, এবং পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত সেটা ছিল, পুরাতন রাজনীতি ছিল চালাকির রাজনীতি, পলিটিক্স অফ এক্সপিডিয়েন্সি এবং পাওয়ার স্ট্রাগল, সেখানে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু এখন যেটা পোস্ট জুলাইয়ের যে রাজনীতি, সেটা হওয়া দরকার প্রো পিপল, যেরকমভাবে ব্যারিস্টার নওফেল জমির ভাই বললেন, খুব কারেক্টলি বললেন যে খুবই রাজনীতিটা হবে একদম আমার কনস্টিটিউয়েন্সি হবে, আমার চিন্তাধারা সবকিছু হবে একদম মানুষকে কেন্দ্র করে। এবং এই সমস্যাটা যদি মানে এবং এইটা যদি আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই ফিলসফিটা ধারণ করতে পারত, তাহলে ব্যারিস্টার নওফেল জমির ভাই এর আগে প্রথমে যে ২ রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার কথা বলছিল এবং একটা এন্টি আওয়ামী লীগ, একটা একটা অ্যালায়েন্স থাকার কথা ছিল, সেটা ইজিলি গঠন করা সম্ভব ছিল। কিন্তু আদতে যেটা ঘটছে বাংলাদেশের রাজনীতিতে, ওই যে জুলাইয়ের যে রাজনৈতিক কালচার, সেটা এখনো রয়েই গেছে। খুব ভালোভাবেই রয়ে গেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যেই রয়ে গেছে। যে কারণে সবাই এখন ওই যে পাওয়ার স্ট্রাগল এর মধ্যেই এখনো আছে। এবং বিএনপির যে যখন বিএনপির বিষয়ে যখন কথাটা বলতে ব্যারিস্টার নওফেল জামান ভাই বললেন যে, আমরা ওইটার দিকে যাচ্ছি, কিন্তু আমরা তো ওভারনাইট চেঞ্জ করতে পারবো না। ইটস টেকিং টাইম। কিন্তু সিম্পটমস আর নট সেইং সো। এখানে যে সিম্পটমস গুলো আছে, সিম্পটমস বলছে যে এখানে ফুল বিএনপি আগে যেরকম ছিল ঠিক ওই অবস্থানই আছে। এটা এখনো সেই ওই ক্লায়েন্ট পেট্রন যে পলিটিক্যাল যারা কালচার সেখানেই আছে। এই যে বুর্জুয়ার যে ধারা সেটাই আছে, সেটা রিফ্লেক্টেড হয়েছে। খুব দারুণভাবে রিফ্লেক্টেড হয়েছে। তার হচ্ছে যে এই নমিনেশন পেপার। আপনি খুব ভালো করে খেয়াল করবেন, আমি বিএনপির রাজনীতির একেবারে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলাম অনির্বাণের সময়। যখন আমি বিএনপি কভার করতাম। সো আপনি তখন কোন পত্রিকার হয়ে বিএনপি কভার করতেন? তখন আমি নিউ এজে ছিলাম। তখন জি। আমি নিউ এজ পত্রিকায় কাজ করতাম। সো সেটা খুব ভালো করে। এবং নওফেল জমিরের ব্যারিস্টার নওফেল জমিরের ভাই নওশাদ জমির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সেই সময় তিনি ভালো করে দেখেছেন যে আমি কিরকমভাবে বিএনপির পলিটিক্স এর সাথে ছিলাম, বা আই মিন কাভার করেছি, দেখেছি। সো সেই সময়ে দেখেন, একটা দলের যদি এরকম হয় যে একটা দলে আমার সঙ্গে কেউ একজন বিট্রে করেছে, প্রকাশ্যভাবে আমার বিট্রে করেছে একদম, এবং বিট্রে করার পরে তার কোনো অনুতপ্ততা নাই। বরং সে তার কন্টিনিউয়াসলি ওই পজিশনই ধরে আছে। বিভিন্নভাবে সেটা প্রকাশ পাচ্ছে, এবং তাকে যদি আমি আবার দলের মধ্যেই নিচ্ছি, সেটা কি ধরনের রাজনীতি আমি বুঝি না। আচ্ছা, সেটা তার ইন্টারনাল ব্যাপার, গেলাম, বুঝলাম যে না ঠিক আছে, ওকে। কিন্তু এক্সটার্নাল যে মানি পলিটিক্সটা যে কথাটা বলতেছিলাম, ক্লায়েন্ট পেট্রোল যে রিলেশনশিপ, এটা আপনি যদি খুব ভালো করে দেখেন যে আ যে নমিনেশন গুলো হয়েছে, সেখানে ত্যাগী নেতারা সেখানে বাদ গেছে, এবং যারা একেবারে গ্রাসরুট লোকজনের সাথে যাদের সম্পর্ক, এবং যারা মূলত টাকা দেয়ার ব্যাপারে টাকা দিতে পেরেছে, এবং এখানে খুব ভালো অভিযোগ আছে। এবং গতকালকে না গত পরশুদিনের নিউজ আসছে যে বিএনপি আবার হচ্ছে যে এই নমিনেশন নিয়ে চিন্তা করছে, তারা আবার সার্ভে করবে। কারণ হচ্ছে যে অলরেডি এরকম অভিযোগ আসছে, বিভিন্ন জায়গায় বিদ্রোহ হচ্ছে। সো ওই নমিনেশন বাণিজ্যের অভিযোগ আসছে। সো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, এই কথাটা আমি ডিটেইলস এ না গিয়ে যে কথাটা বলতে চাচ্ছি, যে এই রাজনৈতিক কালচারটা বিএনপির মধ্যে এখনো ওই অবস্থায় আছে, এবং এখান থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ বা কোনো সিগনাল আমরা বিএনপির কাছে থেকে পাই নাই। আর যে প্রো ইন্ডিয়ান, এন্টি ইন্ডিয়ান যে কথাটা বলা হলো, যে প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা একেবারে ওয়েল পারসিভড এবং ওয়াইডলি পারসিভড ইন দ্য পাবলিক স্ফিয়ার যে বিএনপি এখন
বা ভারতের দিকে ঝুলে গেছে। ভারতের হেজিমনির যে পাওয়ার, যেটার বিরুদ্ধে জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে এবং তাদের কথা তাদের দিকে ঝুঁকে গেছে। কিভাবে? হ্যাঁ, এটা কিছুটা মানে খুব একটা কিছুটা সেন্স মেক করে যে হ্যাঁ, তারা যখন ক্ষমতায় আসবে তখন প্রতিবেশী দলের সঙ্গে তারা একটা ভালো সম্পর্ক রাখতে হবে। কিন্তু সেই সম্পর্কটা কিরকম হবে? সেইটার একটা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গায়। আমি কি তার কি সাবসার্ভিয়েন্ট হয়েছে আওয়ামী লীগের মতো করেই ওয়ার্ক করব? নাকি আমি একটা কি বলে ইকুয়াল ফুটিং এর উপরে দাঁড়িয়ে ২ দেশের সম্পর্কের কথাগুলো বলব। সেই জায়গাগুলো বিএনপির অবস্থান খুব স্পষ্ট নয়, এবং আমরা যখন এই বিএনপির বিভিন্ন কার্যক্রম দেখব, বিচার নিয়ে, তারপর হচ্ছে আ আ ইয়ে নিয়ে আ আরেকটা সংস্কার। সংস্কার, বিচার, সংস্কার আর হচ্ছে আ এই জুলাই সনদের যে বিএনপির যে রোলটা, এইটা খুবই আশাহত করেছে আমাকে বিএনপি। এবং আমি যেটা খুব সহজেই বলি যে বিএনপি এবং জামাত যদি এককভাবে একটা ফুটিং এর উপর দাঁড়িয়ে এই কাজগুলো করতে পারত সবগুলো একসাথে, তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারত। কিন্তু সেটা হয় নাই। শুধুমাত্র বিএনপি এবং জামাতের, এবং এখানকার মূল দায়টা হচ্ছে যে বিএনপির উপরেই পড়বে। কারণ হচ্ছে যে বিএনপি ইস দ্য লিডিং পলিটিক্যাল পার্টি, দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি নাও ইন বাংলাদেশ। সো তাদেরকে এই দায়িত্বটুকু নেওয়া দরকার ছিল। তাদেরকে সংস্কারের দায়িত্বটা এগিয়ে নেওয়া দরকার ছিল। তাদেরকে জুলাই সনদের ব্যাপারে জুলাই সনদটাকে আরো ইফেক্টিভ করার জন্য। আ যদি আমি মনে করি জুলাই সনদ যেটা এখন আমরা দেখছি, যেটা পেয়েছি খুব বেশি কার্যকর না। তারপরেও ওই জি, দায়ভার থেকে আমরা এই বিষয়ে কথা বলবো। জনাব তাইব আহমেদ, এই বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু আমি একটু ডক্টর আতিক মুজাহিদ আপনাকে একটু সুযোগ দিতে চাই। কয়েকটি কথা এসেছে যেটা এনসিপি কেন্দ্রিক। ব্যারিস্টার নওফেল জামির বলেছেন যে নতুন বন্দোবস্তের কথা বলে এনসিপি আসলে কতটা নতুন বন্দোবস্তের পথ দেখাতে পারছে। আমরা জানি যে এনসিপি সংক্রান্ত যারা আছে, আম, আম, উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে অনেক দুর্নীতির নিউজ এখানে সেখানে আছে। আপনি হয়তো বলবেন যে উনি এনসিপি সংশ্লিষ্ট না, কিন্তু আমরা জানি যে উনি আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে এবং উনি যদি নির্বাচন করেন সম্ভবত এনসিপি থেকেই করবেন। এই বিষয়টি নিয়ে আপনি একটু বলবেন। একই সাথে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি যে ভারতপন্থী রাজনীতি ২৪-এর পরে ভারতপন্থী কোনো রাজনীতির অবকাশ বাংলাদেশে আছে কিনা, বা বিএনপির বর্তমান যারা নেতৃত্ব, যারা লাইমলাইটে আছেন, তাদেরকে কি আপনারা ভারতপন্থী হিসাবে চিহ্নিত করেন? ওকে, ইন্টারেস্টিং। ধন্যবাদ। ১ম লাস্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করি। না, আমি আমার নফেল ভাইয়ের কথা দিয়ে বলব। অবশ্যই উই অ্যাপ্রিশিয়েট আপনি যে কমেন্টটা করেছেন, আমি অ্যাকসেপ্ট। আমাদেরকে অবশ্যই ক্রিটিসাইজ করতে হবে। যারা নতুন কোনো জিনিস নিয়ে আসে তাদেরকে বারবার এক্সপেরিমেন্ট করে কোনো ভুল হলে সেটা শিক্ষা নিতে হবে, সিনিয়রদের কাছ থেকে শিখতে হবে। এটার সাথে আমি একমত। সো উইল ইনশাআল্লাহ আমরা যারা ইয়াংরা এখানে আছি, আমরা ইনশাআল্লাহ সকলের ক্রিটিক গুলাকে আমরা অ্যাকসেপ্ট করি এবং আমরা এই মানসিকতা রাখি। ২ নম্বর যেটা বলা হচ্ছে যে আপনারা আসিফ মাহমুদ ভাইয়ের কথা বললেন যে উনার ব্যাপারে অনেক অভিযোগ পাওয়া গিয়েছে। উনার উপদেষ্টার পিএস এর ব্যাপারে দুদকে অনেকে আলোচনা হচ্ছে এবং সম্ভবত উনি এনসিপি থেকে ইলেকশন করবেন। সো আপনারা অলরেডি জানেন সে আ আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছে যে সে কোন পলিটিক্যাল পার্টি থেকে ইলেকশন করতেছে না। অলরেডি সে বলেছে সে স্বতন্ত্র ইলেকশন করবে। সুতরাং এই অ্যালিগেশনটা সত্য নয় কথাটা। ২ কিন্তু নম্বর আসিফ হচ্ছে মাহমুদ কি যে এনসিপির সাথে ঘনিষ্ঠ কিনা? আমরা দেখেছি যে বিগত দিনে আসিফ মাহমুদ, এনসিপির তাসলিম সাথে জারা সহ আমি এনসিপি বলি নেতাদের সাথে গুলশানে মিটিং করেছেন মুখে মাস্ক পরে। তো উনি কি এনসিপির সাথে ঘনিষ্ঠ কিনা? আপনাদের সাথে যোগাযোগ আছে কিনা? আচ্ছা, এটা যদি বলি তাহলে তো জামাতের সাথে ঘনিষ্ঠতা উপদেষ্টা রয়েছে, বিএনপির সাথে ৫ জনের উপদেষ্টা, মিনিমাম ৫ জন। আপনি একজন করে নাম বলি আরো ক্লিয়ার হবেন। আমরা আমরা সম্মানিত আদিলুর রহমান ভাইকে চিনি। এর মানে এই নয় যে তাদের পক্ষে বিপক্ষে। আদিলুর রহমান সাহেবের সাথে মির্জা ফখরুল হচ্ছে ফুপা, আর হচ্ছে কি বলে ভাতিজা সম্পর্কে যেটা বলে আরকি। না ফুপা আর কি বলে, ফুপা থাকে না এরকম। আমাদের রেজওয়ানা আপা বলেন, তার ভাই বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলেন মনে হয়। আমি এরকম মানে কয়েকজনের নাম বলতে পারবো। সো এটা দিয়ে আসলে কোনো ভালো খারাপ কিছু হয় না। সো উপদেষ্টারা এটা আন্দোলনের পক্ষ থেকে ২ জন ছাত্র প্রতিনিধি গিয়েছে। এনসিপি তখন গঠন হয়নি। এই আনসারটা আসলে আমার কাছে মনে হয় না যে দরকার। হ্যাঁ, পার্সোনালি আপনার সাথে আপনি যদি ক্ষমতায় যান, আমার সাথে ফয়েজ সাহেব ভালো সম্পর্ক। রেগুলারলি আমরা আড্ডা দিয়েছি। আন্দোলন হয়েছে, উনি একটাতে পাওয়ারে গিয়েছেন। ওনার সাথে সম্পর্ক থাকবেই। আসিফ মাহমুদের কাছে কি বিএনপির লোকজন যায় না? অবশ্যই যায়। হ্যাঁ, ডেফিনিটলি বন্ধু-বান্ধব এখন যদি অবৈধ কোন সাপোর্ট দেয়, এটাকে আমি অ্যাকসেপ্ট করব না। আপনি আমার সাথে কথাটা আসবেন এইটা, যে এনসিপির সাথে সম্পর্ক থাক বা বিএনপির সাথে সম্পর্ক থাক, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে সে অ্যাকাউন্টেবিলিটি রাখতেছে কিনা, সে স্বচ্ছতা রাখতেছে কিনা, তার জায়গায় সে মানে কাজ করার ক্ষেত্রে প্রিন্সিপালিটি রাখতেছে। না রাখলে আমি তাকে ক্রিটিক করব। হুম, এটা তো পোস্ট জুলাইয়ের আমাদের শিখেছে, তাই না?
এই জায়গা থেকে কোশ্চেন করলে আমি আপনার সাথে এগ্রি করবো অনেক বিষয়। যদি বলেন যেটা এনসিপির উপদেষ্টা তাহলে আমি এগ্রি করবো না। হ্যাঁ, মানে অনেক বিষয় আসিফ মানুষের মাহমুদের কোনো কাজের দায়ভার কি এনসিপি নিবে না? কেন এনসিপি নিবে? আসিফ মাহমুদের দায়ভার তো সরকার নিবে। সরকার কেন তাকে কন্ট্রোল করতে পারতেছে না? তো এই তাহলে আমাকে সরকারের যদি আমি একটু বলেন প্রশ্ন করি, সরকারে হ্যাঁ আমি একটু প্রশ্ন করি যে যে বিভিন্ন হুম, মন্ত্রণালয়ের থেকে হুম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এনসিপির যারা প্রার্থী। আচ্ছা, আমি তার আগে অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন তাইব ভাই, আমি এগুলোতে আসবো, কিন্তু একটু প্রশ্নটা আমি ছেড়ে দিই যে বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে বিভিন্ন রকমের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আপনাদের এনসিপির প্রার্থীরা নিজেরা মাঠে গিয়ে দাবি করছেন যে এই সুযোগ আমি নিয়ে আসছি, এই সরকারের সুযোগ আমি নিয়ে আসছি, এবং লিস্ট ধরে মসজিদ এবং অন্যান্য জায়গা, যুব উন্নয়ন, বিভিন্ন জায়গার জিনিসপত্র সরকারি আপনার টাকা দেওয়া হচ্ছে, সেটা এমন ভাবে এনসিপির প্রার্থীরা দিচ্ছেন যেন উনি এই ব্যবস্থাটা করেছেন, ওনার পকেট থেকেই টাকাটা যাচ্ছে, ভাবখানা এরকম। তো এটা সম্পর্কে আপনি একটু বলেন না, তাহলে এটা হচ্ছে কেন? তাহলে আপনাদের যদি সরকারের যদি আপনাদের লোকজন না থাকে এবং আপনারা যদি সরকার ইনফ্লুয়েন্স না করেন, তাহলে এরকম হচ্ছে কেন ভাই? যে ডক্টর আতিক আচ্ছা মুজাহিদ। এটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বাংলাদেশে এখন কোনো উপজেলা চেয়ারম্যান নাই, বাংলাদেশে কোনো জেলা চেয়ারম্যান নেই, বাংলাদেশে কোনো ইভেন এমপিও নাই কোনো ধরনের গত ১.৫ বছর ধরে, এবং ইউনিয়ন চেয়ারম্যান অনেকগুলো পলাতক। এখন ন্যাচারালি আপনি জানেন যারা পলিটিক্স করেন যে লোকাল গভর্নমেন্টের মাধ্যমে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট গুলো হয়, এমপির কাজ তো আর ওই না। তো সেখানে প্রতিটা মসজিদ মন্দিরের জন্য এমনিতেই বরাদ্দ থাকে। আমরা তো যারা আছে তারা জানতাম না। যেমন আমি সাপোজ ধরেন আমার এলাকায় আমি শুনলাম যে জেলা পরিষদ থেকে আসে। আমার বাসায় প্রতিদিন মানুষ আসে, ভাই আমার একটু রিকমেন্ডেশন করে দেন। খেয়াল করেন। তা আমি একদিন জেলা পরিষদের খোঁজ নিয়ে দেখি যে একই তো বিএনপি প্রায় ১৫০ টা তালিকা দিয়ে গেছে। জামাত প্রায় ১০০ টা তালিকা দিয়ে গেছে। আমি ঘটনা কি? তারপরে বরাদ্দ আসছে ৪ কোটি। তাহলে সবাই কিন্তু ঠিকই নিয়ে যাচ্ছে। যারা এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান তারা হয়তো এরকম করে বলে না, কিন্তু ঠিকই তারা রিকমেন্ডেশন করে। আর যারা ইনএক্সপেরিয়েন্স হয়তো ইয়াং, তারা মনে করছে যে মানুষকে বললে মনে খুশি হবে যে আমরা এই আমার রিকমেন্ডেশনে ২০, ৩০ টা, ৪০ টা, ৫০ টা হয়েছে। এটা কি সে টাকাগুলো কি এমনি সে মেরে খাইছে? হ্যাঁ, এই যে প্রচারণার ধরনটা এটা আমাদের আপনি বললেন যে ওল্ড পলিটিক্যাল আপনাদের ট্র্যাডিশন। নয়া পদ্ধতি আমার এলাকায় আমি বরাদ্দ নিয়ে আমি বলি ভাই যে বরাদ্দ নিয়ে আসছি আমি। মানুষও আবার কি রকম খারাপ আমি বলি। আমরা তো উত্তরবঙ্গের মানুষ, আমরা সেম জিনিস বিলং করি। এই তুই কি করছিস? তোমার ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার। এটা যে সবার সরকার সেটা বলবে না। মনে করছে সরকার তো সমন্বয়কদের সরকার। আমারে বললে বলে তোমার তো সমন্বয়ক পুরো পাওয়ারে আছো। তো কিছুই তো করতে পারলা না এলাকার জন্য। এখন এটা কি এমপির কাজ না আমার কি কাজ? সচিব বলে গিয়ে থাপড়ায় থাপড়ায় এরকম করে না। আমরা কি এই জিনিস? এইটা হচ্ছে মানুষের পারসেপশন। আপনি যেটা বলছেন এটা ইয়েস ট্রু যে ২-৪ জন হয়তো এরকম করেছে। এটা যে কি বড় কাজ করছে যে ৩৫ টা মসজিদে ৩৫ লাখ টাকা বরাদ্দ নিয়ে আসছে। বাপরে বাপ! মানে ৩৫ লক্ষ কোটি টাকা করে ফেলছে। এটা আসলে আল্টিমেটলি কিছু না। যাই হোক, এটা হচ্ছে আমরা এরকম আমার রেসপন্ড মানুষের এটা বাংলাদেশের মানুষের কালচারের সাথে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং। যারা পলিটিক্স করে দেখাইতে হয় ভাই আমি কিন্তু করতেছি জনগণের জন্য আমাকে ভোট দিয়েন। এটা ফেক ধারণা বা একটা ড্রামাটিক আচরণ নেতাদের। আমি আসলে ১ম ভাইয়ের একটা কোয়েশ্চেন মিসিং করে গেছি। একটা ছিল যে যে এনসিপি নিয়ে আপনার আরেকটা কোয়েশ্চেন সেকেন্ড ছিল। প্রশ্নটা হচ্ছে এই যে ভারতপন্থী রাজনীতির কোনো অবকাশ আছে কিনা, বা ভারতপন্থী বিএনপিতে রাজনীতির কোন সুযোগ ভারতপন্থী আছে কিনা? রাজনীতি আছে বলে ভার আপনি মনে করেন কিনা? ভাই আমি ভেরি ক্লিয়ারলি বলি। এই এই আন্দোলনটা বেসিক্যালি যতটা আপনি বলেন যে এই ফ্যাসিজম যে প্রতিষ্ঠা করেছে এটার আসলে একটা তো মাদার ফিগার লাগে। মানে কে তাকে পুষিয়ে পালে বড় করছে? বলেন। এটা তো ইন্ডিয়া। এখানে তাদের যদিও তাদের পলিটিক্যাল পরাজয় ঘটেছে। আপনি যে বলতেছেন কেন এখনো বাংলাদেশে ভারতপন্থী এখন আছে ন্যারেটিভ দিয়ে আছে। এখন স্টিল সফট ন্যারেটিভটা আমরা যারা একটু পড়াশোনা করি তারা বুঝি স্টিল তারা সেই ন্যারেটিভটাই কিন্তু বিএনপির ঘাড়ে উঠতেছে। বেসিক্যালি বিএনপির মানুষটা সে বিএনপি এন্টি ইন্ডিয়ান, কিন্তু তার মাথার যে বয়ানটা সে বয়ানটা ভাই তার না। এটাই হচ্ছে সমস্যা। আমার মাঝে মাঝে আমি বিএনপি ভাইদেরকে বলি ভাই আপনার কি জিয়াউর রহমানের আদর্শ ওই আওয়ামী লীগের লোকের কাছে শিখতে হবে? আমার কাছে খুব কষ্ট লাগে। বুদ্ধিজীবী হায়ার করার লোক আর খুঁজে পাইলেন না। যে ১৭ বছর ধরে যে বুদ্ধিজীবী মাইর খেললো মাহবুবুল্লাহ তার বুদ্ধির দরকার নাই। আপনার নাম বলতে চাই না। এই একটা সুপার সুডো বুদ্ধিজীবী আসলো। কয়দিন আগেও যে ছিল শেখ হাসিনার সালাম কত মুসি করছে। এখন সে এসে আপনারে বয়ান শিখায়। তা আপনি এখন বলেন তার বয়ান নিয়ে চললে তো মূলত বেসিক্যালি ওই শেখ হাসিনার বয়ান, ইন্ডিয়ান বয়ান। এটা একটু ঘুরে ফিরে সেটা বিএনপি না ভাই। দ্যাট ইজ হোয়াট হ্যাপেনিং। মাইন্ডসেট অফ বডি মাইন্ডে বিএনপি কিন্তু ইন্টেলেকচুয়ালি সে আছে ওই ইন্ডিয়ান বয়ান। এই জায়গাটা থেকে বললাম এটা যদি করে বাংলাদেশের মানুষ কমপ্লিটলি
এটা রিজেক্ট করেছে এবং এটাকে ধরবে সেই মূলত শেখ হাসিনার মতো মানসিকভাবে পতন ঘটবে। জি এখন এটার আমাদের একটু উত্তর উচিত দিতে লাগবে দেখুন ভাই, একটু সুযোগ দিবেন 1 মিনিট জি জি একটু। জি 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 আমি একটু ব্যারিস্টার নওফেল জামির আপনার কাছে যেতে চাই। দুটি বিষয় নিয়ে উনি কথা বলেছেন। নাম্বার এক হচ্ছে যে উপদেষ্টা ব্যারিস্টার আসিফ মাহমুদ সহ যারা এনসিপি ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে আমরা জানি, তাদের দায়ভার এনসিপি নিবে না, উনি স্পষ্টভাবে সেটি বলেছেন। 2 নম্বর বলেছেন যে ভারতপন্থী রাজনীতি বা ভারতের ন্যারেটিভে বিএনপি চলছে কিনা, দুটা নিয়ে আপনি রেসপন্ড করেন কেন? আচ্ছা, আমি সাধারণত আমি আসলে পাবলিকলি কোনো মানুষ নিয়ে তাদের নেগেটিভ কথা বলতে পছন্দ করি না। এটা আমাদের ক্লাসিক রাজনীতি। আই ডোন্ট ওয়ান্ট টু বি এ পার্ট অফ দ্যাট টাইপ অফ রাজনীতি। কিন্তু ওইজন্যই আমি কিন্তু ১ম এই একটু ওনাকে বলেছিলাম, একটু ভাই হিসাবে একটা ভাইসুলভ একটা কথা বলেছিলাম। যে আসলে শুধুমাত্র তো আসিফ সাহেব না, আরো মানুষজন আ আম পাওয়ারে ছিলেন, যারা হয়তো এখন আর পাওয়ারে নেই। তাদের বিরুদ্ধেও যে আসলে কোনো কমপ্লেইন নেই তা না। আবার অনেকে আছেন যে পাওয়ারে ছিলেন না, কিন্তু তাদের বিরুদ্ধেও অনেক কমপ্লেইন আছে। সেগুলোও কিন্তু আছে। তো এগুলার নাম বলার আমার প্রয়োজন নাই। কারণ আপনারা নিজেরাই জানতে পারবেন এগুলা, চিন্তা করে নিতে পারবেন। তো ২ টো প্রশ্নের আমার উত্তর দেওয়া দরকার। আই থিংক এটা ১ম এই ভারত এবং অ্যান্টি এবং প্রো ইন্ডিয়ান যে প্রসঙ্গটা আসলো, ওইটার আমি খুব ক্লিয়ারলি একটা জিনিস বলেছি যে এই যে প্রো যারা দেখাচ্ছে, ইটস এ ম্যাটার অফ পারসেপশন। তারা নিউজে কেন সামনে আসছে, তাদেরকে নিউজে বেশি সময় দেওয়া হচ্ছে, তারা চাচ্ছে সময় বের করে নিতে নিউজের থেকে। এবং আমরা জানি যে নিউজে যেতে চাইলেই যে কেউ একটু পজিশনে থাকলেই নিউজে যাওয়া তার পক্ষে সম্ভব। তার একটু ইন্টারেস্ট দেখাতে লাগে, সে ঘন ঘন নিউজে যেতে পারবে। তাহলে এটা নিয়ে আসলে কোনো রকেট সায়েন্স না এটা, যে আপনি নিউজে যেতে চাইলে আপনি ১০টার পত্রিকায় বা আপনি ১০টা টিভিতে আপনি নিউজে যেতে পারবেন। আপনার যদি ইচ্ছা থাকে, আপনি যদি সময় দিতে রাজি থাকেন, আপনি যেতে পারবেন। তো সেই ধরনের মানুষগুলা কেন বেশি দেখা যাচ্ছে প্রো ইন্ডিয়ান, যে ২-৪ জন আমরা কমপ্লেন শুনছি, যে ২-৪ জন, এগুলো কিন্তু আপনি হাতে গুনে ১০ জনের বেশি ২০ জনের নাম বলতে পারবেন না। আপনি হাতে গুনে ৫ পাওয়ারফুল জন। ২-৪ জন, তাই তো? পাওয়ারফুল তো ২-৪ জন। সেরকম পাওয়ারফুল আরো বিএনপিতে আরো ৩০, ৪০, ৫০ জন তো আছেন। না, কিন্তু নফেল ভাই, যেটা হচ্ছে একটু কি শেষ করে নিই, বিএনপিকে হ্যাঁ, একটু কিন্তু শেষ করে নিই ভাই। বিএনপির লিডারশিপ কিন্তু তাদেরকে এন্টারটেইন করছে। একটু শেষ করে মুজিবুর নিই। রহমানের মতো বিএনপি লোককে লিডারশিপ আরো তাদেরকে অন্যান্য ইয়ে করে ১০-২০ কি বলে জনকে এন্টারটেইন তাদেরকে করছে, কিন্তু তারা তো নিউজে আসছে না। তাই আপনারা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা দেখতে পাচ্ছি নিউজে যে হাতে গোনা ৪-৫ জন ১০ জন কথা বলতেছে। ১০ জনও না, আসলে ৪-৫ জনের কথা বলছেন আপনারা। এই ৪-৫ জনের কথাই ঘুরে, ঘুরে আসতেছে, এরা নাকি প্রো ইন্ডিয়ান ইত্যাদি, ইত্যাদি। থাকতেই পারে। দিস ইজ ইনক্লুসিভ পলিটিক্স, তার একটা মতামত সে থাকতে পারে, দিতে পারে। আর সে কেন দিবে? কারণ ইন্ডিয়া হচ্ছে, কেউ যদি ইন্ডিয়ার কথা বলে, ইন্ডিয়ান যারা পন্থী আছে সংবাদ মাধ্যম মহলে, এবং সেরকম তো একটা বহুত বড় সংখ্যক মহল আছে, তাই না? সংবাদ মাধ্যমে যারা ইন্ডিয়ান পন্থী, বিকজ তারাই রাইট। তো এই আওয়ামী লীগকে ধারণ করেছে তো এরা গত ১৭ বছর, নাকি ভুল বললাম? তো ঠিক এই আছে। যারা এতদিন আওয়ামী লীগকে ধারণ করেছে, তারাই বেশি, বেশি করে ওই বিএনপির ৪-৫ জনকে নিয়ে আসতেছে সামনে। কারণ এইটা, দিস ইজ দেয়ার জেনেটিক কোড। এটা ইডিওলজিক্যাল, দিস ইজ আইডিওলজিক্যাল ফ্রম দি মিডিয়া। এটা আসলে বিএনপির আইডিওলজিক্যাল না। বা আওয়ামী লীগের যারা ভোটার, তারাও কিন্তু আইডিওলজিক্যাল এত ভোটার না। তারা নৌকায় ভোট দেয়। তারা পৈতৃক সূত্রে পাইছে, নৌকায় ভোট দেয়, সেও এখন নৌকায় ভোট দেয়। এই ধরনের মানুষ, বুঝছেন? অন্ধ টাইপের ভোটার আছে আমাদের বাংলাদেশে প্রচুর। এরকম ধানের শীষেরও আছে, নৌকারেরও আছে। তো সেইটা থেকে আমি একটু বের হয়ে আসি। যারা মিডিয়াতে বেশি টাইম পাচ্ছে ইন্ডিয়ার পক্ষে, সেটা কিন্তু মিডিয়ার তৈরি একটা জিনিস। সেটা বিএনপির তৈরি কোনো বিষয় না, এবং তার বিএনপিতে আলাদা কোনো ভ্যালু নাই। তার বিএনপিতে আলাদা কোনো দাম আছে বলে আমার কাছে বিশ্বাস হয় না। এরকম তাদের মতো লিডার আরো ২০, ৩০, ৪০টা আছে। বিএনপির যদি ২টা ৩টা সারি আপনি কালকে ফেলেও দেন, ২-৩ সারি, তারপরেও বিএনপির আরো ৩টা সারির নেতাকর্মী এভেইলেবল আছে টেক ওভার করার মতো। কেপেবল নেতাকর্মী এভেইলেবল আছে টেক ওভার করার মতো। কাজে বিএনপি আসলে ফ্রম এ নেতৃত্ব পয়েন্ট অফ ভিউ ক্রাইসিসে নাই। আজকে যারা বলছেন এইটা ওইটা বলছেন, তারা বলতেই পারেন। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আপনি একটা বিবাহ, ধরেন একটা বিবাহ দিয়ে উদাহরণ দেই। যে একটা বিয়েতে যে কথা বললেন যে যারা এর আগে আওয়ামী লীগের বুটলিকার্স ছিল তারা আসছে, বিএনপির হয়ে ২-১টা প্রোগ্রামে তাদেরকে দেখা গেছে। ভাই, একটা ২৫০ জনের বিয়ের প্রোগ্রাম ম্যানেজ করা খুব সোজা। সেইখানে বাইরের লোক ঢুকে না। কিন্তু যখন ২০,০০০ লোকের বিয়ের প্রোগ্রাম হয়, ওইখানে আপনি বাইরের লোক ম্যানেজ করতে পারবেন না। দেখবেন তো এইদিক দিয়ে ওইদিক দিয়ে কেমনে, কেমনে সব মানুষজন ঢুকে গেছে, যাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, যাদের আসার কথা না। ঠিক আছে? তো বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল। আপনি যদি চিন্তা করেন যে ১,০০০ মিনিমাম আপনি একেকটা আসনে ১০,০০০ করে নেতাকর্মী এবং সদস্য আছে। সেই হিসাবে চিন্তা করলে পুরা দেশে বিএনপি ৩০ লক্ষ নেতাকর্মী এবং সদস্য। তো প্রায় অর্ধকোটি নেতাকর্মী সদস্যর মধ্যে একটা দল, এটা ইটস ভেরি, প্রথমেই যেটা বলেছি, বিএনপির আসলে ইটস ভেরি বিগ একটা অর্গানাইজেশন। ইটস নট ভেরি অ্যাজাইল, মুভ করতে, চেঞ্জ হইতে একটু সময় লাগে। কিন্তু তাই বলে কি বিএনপির আসলে পারসেপশন হচ্ছে বিএনপি
আওয়ামী লীগের বিডিং করছে বা বিএনপি হ্যাজ বিকাম হোয়াট আওয়ামী লীগ ওয়াজ, এই যে বিএনপি আওয়ামী লীগ সমান, ব্যাপারটা কমপ্লিটলি ভুল। ইট ইজ এ ম্যাটার অফ পারসেপশন। এটা একটা তৈরি পারসেপশন ডিউ টু সাম ন্যারেটিভ ড্রাইভ করা হচ্ছে, যেরকম এনসিপির তরফের থেকেই যারা এনসিপির পক্ষে তারা একটা ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করছে যে বিএনপি আওয়ামী লীগ সমান, কারণ তারা তাদের ভোট পাবে তাতে। হ্যাঁ, তো এই যে ন্যারেটিভটা, এই ন্যারেটিভটা কিন্তু বিল্ড হচ্ছে, এবং এটা এবং বলে কই বিল্ড হচ্ছে, এটা কিন্তু নতুন কিছু না। এই ন্যারেটিভ যারা বিল্ড করছে অনলাইনে তারাই বলছে যে আসলে বিএনপি আওয়ামী লীগ সমান। তো ঠিক আছে, আমরা ধরে নিলাম কথার কথা, ওনাদের কথাটা যদি ঠিকও হয় যে বিএনপি আওয়ামী লীগ সমান, তো তাইলে আগে বিএনপিকে তো একটা প্রসেসের, একটা গণতন্ত্র একটা দেশে প্রতিষ্ঠিত হয়ে একটা প্রসেসে আমাদের থাকতে লাগবে। তো আমার কথাটা হচ্ছে এখানে যে আগে প্রসেসটা ফলো করতে লাগবে। নেক্সট প্রসেসে একটা ইলেকশন হতে হবে। ইলেকশনের পরে বিএনপি এসে দেখা যাবে যে বিএনপি আর আওয়ামী লীগ সমান কিনা। এই তো ব্যাপারটা। তাইলে তো বিএনপি দেখবে, আপনিই দেখতে পাবেন, সবাই দেখতে পাবে মানে বিএনপি। ক্ষমতায় আসার আগে, নফেল ভাই, ক্ষমতায় আসার আগে যে এই যে বিএনপির বিরুদ্ধে সারা দেশে চাঁদাবাজির অভিযোগ, আহ, তো এই ক্ষমতায় আসার আগেই কি এটা অনেকটা প্রকাশ এটা তো পাচ্ছে না আমি যে আপনাকে এই জন্য গুণগত বললাম যে পরিবর্তন কি হচ্ছে, গুণগত পরিবর্তন কি রাজনীতি অবশ্যই হচ্ছে? গুণগত পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু পুরাতন প্রসঙ্গে ফেরত আসি। নমিনেশন নিয়ে কথা বলছিলেন তাইব ভাই, আমি ওনার সাথে একদম 100% দ্বিমত পোষণ করি অ্যাবাউট নমিনেশনের টাকার খেলা। নমিনেশনে কোনো টাকার খেলা ছিল না, এটা আমি একদম নিজে কমপ্লিটলি আমি দাবি করে বলতে পারি নমিনেশনে টাকার খেলা ছিল না। কেউ যদি দাবি করেন কাউকে টাকা দিয়েছেন, কোনো চালাচামুন্ডাকে কোথাও সে ইয়েভাবে টাকা নিয়েছে, টাকা নিয়ে কাজ করে নাই, বা এগুলা কোনো প্রভাব এবার ছিল না। কারণ আমি পরিষ্কারভাবে জানি যে সার্ভের মাধ্যমে প্রতিটা এলাকার কে আসলে যোগ্য প্রার্থী এগুলা নির্ণয় করা হয়েছে, তারপরে নমিনেশন দেওয়া হয়েছে, তার আগে নমিনেশন দেওয়া হয়নি। এবং এবার তো নমিনেশনের তো কোনো সাবমিশনই হয়নি, তো তাহলে কোথা থেকে টাকার প্রশ্ন আসে? নমিনেশন তো সাবমিট করে নাই কেউ, বিএনপি তো আসলে আবেদন করেনি যে নমিনেশন দেওয়া হোক। বিএনপির থেকে সার্ভে করা হয়েছে পুরা বাংলাদেশে, এবং যেগুলোতে নমিনেশন দেওয়া হয়েছে তার মধ্যে হ্যাঁ আপনি বড়জোর দেখাতে পারেন যে 3টা থেকে 5টা নিয়ে বিতর্কিত ক্যান্ডিডেট থাকতে পারে, সেগুলো 2, 4, 5টা আপনার এরর থাকতেই পারে, কারণ 263টা আসনের মধ্যে 5%ও না 5টা আসন ইজ 2.5% অর লেস 2%। সেইখানে ভুল থাকতে পারে, কিন্তু 263টার মধ্যে আমার জানা মতে অ্যাটলিস্ট 250টার উপরে হচ্ছে অ্যাকিউরেট মনোনয়ন হয়েছে, এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না। বাকি 5টা 10টা নিয়ে হয়তো মানুষের প্রশ্ন থাকতে পারে, দ্যাট ইজ এ রেগুলার মার্জিন অফ এরর, এটা আমাদের ইয়েলা করার কিছু নাই। দ্বিতীয় হচ্ছে যে পারসেপশন একটা বিষয় আছে। হ্যাঁ, পারসেপশনের ব্যাপারে আমি আপনাদের সাথে একমত। এই যে একটা ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে টু সাপোর্ট দি ক্যাম্পেইন অফ জামাত অ্যান্ড টু সাপোর্ট দ্য ক্যাম্পেইন অফ এনসিপি, যে বিএনপি আসলে আওয়ামী লীগ, বিএনপি আসলে আওয়ামী লীগ এক, আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিট ওপিট। তো এই জিনিসটা যে আসলে ঠিক না, এটা তো আমার এখন প্রমাণ করতে হলে এটা আসলে খুব দুঃখজনক হবে। তার কারণ হচ্ছে আওয়ামী লীগ প্রথমে শেখ সাহেবের মৃত্যুর পরে বাকশাল পতন হচ্ছে, বাকশাল চলে গেছে। এইবার শেখ হাসিনা পলায়নের পরে আওয়ামী লীগের পতন হয়েছে। আর এটার সাথে আপনি মিলাতে চাচ্ছেন যেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে 4 কোটি না কত লক্ষ লোকের বাংলাদেশের থেকে বড় জানাজা হয় নাই। আপনি এটার সাথে মিলাইতে চাচ্ছেন যে বাংলাদেশে আমাদের 17 বছর ধরে আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া যে জেলে থাকলো, তার বাড়ি নিয়ে চলে গেল, তার যে ত্যাগ, দেশ ছেড়ে সে পালাইলো না। আপনি যদি এখন হাসিনা আর শেখ মুজিবের সাথে জিয়া রহমান আর খালেদা জিয়া যদি আমার আলাদা করতে মানুষজনকে বুঝাইতে লাগে, অ্যাটলিস্ট পলিটিক্যালি অ্যাওয়্যার যারা তাদেরকে, তাইলে আমি মনে করি এটা আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্যই একটা শঙ্কার বিষয়। তা আমি এইদিকে যাব না। আমি জি, যেটা বলবো সেটা হচ্ছে যে বিএনপি যদি আওয়ামী লীগ হয়ই, তাইলে তো আপনি 5 বছর সামনে সুযোগ পাবেন বিএনপিকে সরায় দেওয়ার জন্য, নাকি পাবেন না? পাবেন তো। জি, বিএনপি যদি ইলেকশনে আসে ক্ষমতায়, তাইলে আপনার সুযোগ আছে 5 বছরে জনগণ তাকাইলেই বুঝতে পারবে বিএনপি কি আওয়ামী লীগ কিনা। এটা হচ্ছে এক। সো এই যে প্রসেসটা, আমার যেটাতে আমি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে এই প্রসেসটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমার ফেরত আসা, দেশকে ফেরত নিয়ে আসা আমাদের, এবং সেই প্রসেসটা গো থ্রু করতে হবে। দেখেন, আমি এনসিপির ব্যাপারে একটি ভালো জিনিস বলি। কতদিন লেগেছে ইমরান খানের পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে? 25 বছর লাগে নাই। 15 বছর থেকে 20 বছরের মাথায় ইমরান খান বিকেম দি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান, রাইট? সো আমাদের মতো দেশগুলোতে আমরা যতই মনে করি না কেন যে এটা আওয়ামী লীগ বিএনপির খেলা অথবা এটা বড় পার্টির খেলা, আসলে ব্যাপারগুলো এরকম না। ব্যাপারগুলো চেঞ্জ হয়। ইটস ভেরি চেঞ্জেবল এবং ভেরি কুইকলি চেঞ্জেবল। এটা জি, আমরা সবাই বুঝি। এটা বিএনপিও বুঝে। বড় যারা যারা রাজনীতি করেন তারা সবাই বুঝে। যে এখানে কোনো কারো ফর গ্রান্টেড কিছু নাই।
অবস্থার জি। পরিবর্তন হয়, রাজনীতি পরিবর্তন হয়। সো সেই ক্ষেত্রে রাজনীতি ভবিষ্যতে পরিবর্তন হবে। কিন্তু পরিবর্তন হতে গেলেও তো একটা প্রসেসের মধ্যে আপনার যেতে হবে। আপনি লাফ দিয়ে প্রসেসটা ডিঙ্গিয়ে কিন্তু ১০ বছর ফাস্ট ফরওয়ার্ড করে কালকে চলে আসতে পারবেন না। হুম, হুম। এটা হচ্ছে আমার প্রসঙ্গ। আমি যেটা বলতে জি। চাচ্ছি যে জামাত ক্ষমতায় যেতে চায়, এনসিপিও ক্ষমতায় যেতে চায়। আমার তো কোনো আপত্তি নেই। কিন্তু হুম, হুম। what I want to say and request যে আমাদের প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফলো করি আমরা। দেখেন আপনি বিএনপিকে টেস্ট করেন, বিএনপি আসলে আওয়ামী লীগ কিনা। ভাই, হইলে বিএনপি আসবে না ক্ষমতায়। কারণ মানুষের কাছে আর ভাই ভোট চাওয়ার ক্ষমতা চেহারা থাকবে না, মুখ থাকবে না। তো আমরা দেখতে পাবো এটা সময় বলে দিবে। জি, জনাব আতিক মুজাহিদ, আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? রেসপন্ড করতে হ্যাঁ, চাচ্ছিলেন? ভেরি ইন্টারেস্টিং না ভাই বলছে প্রসেস। হি ইজ টকিং ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। তা প্রসেসটা তো রং করে ফেলছেন। পাওয়ার ট্রানজিশন এর প্রসেস তো কেয়ারটেকার গভর্নমেন্ট। আপনি তো এই জায়গায় সংস্কারে চাচ্ছেন না। আপনি তো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট যেগুলা প্রতিষ্ঠান সেগুলাকে আপনি স্বচ্ছতা রাখতে চাচ্ছেন। আপনাকে ঠিক রাখার যে প্রসেস, আপনার ডেমোক্রেসি তো রুল অফ ল এস্টাবলিশ করবে। সেখানে আপনার সুপ্রিম কোর্ট এটার কিভাবে নিয়োগ হবে সেই প্রসেস। আপনি তো ভাই আরো ভালো ব্যারিস্টার আমার চেয়ে ভালো ল বোঝেন। তো আপনি বিএনপি কে বলতেছেন শুধু ইলেকশনে আসুক, আসার পরে আবার খারাপ কাজ করবে, তারপরে থাপড়ায় নামাই দিব আমরা, আবার আরেকটা আসবে। এরকম তো প্রসেস হতে পারে না। এখন দিস ইজ দ্য মোমেন্টাম টু চেঞ্জ সামথিং। আমি পলিটিক্যাল পার্টি না, রাষ্ট্রের তো কিছু রিফর্ম দরকার। পলিটিক্যাল পার্টি তো সিস্টেমের মধ্যেই আসবে, প্রসেসের মধ্যে আসবে। আমি ইলেকশন ডিলে করার কথা বলতেছি না। তো যাই হোক, আমার রেসপন্ডটা এই জায়গাটাতে বিএনপি যদি প্রসেসই ফলো করতে চায়, ভালো খুবই চায়, তা মিনিমাম প্রসেস গুলো ঠিক রাখার ক্ষেত্রে ওনার সমর্থন থাকা উচিত। যেটা ফয়েজ তাইব ভাই আহমেদ ভাই যেটা বলতেছিল যে যে হতাশ হয়েছেন যে বিএনপি জুলাই সনদের রিফর্ম গুলাতে ভেটো দিয়েছেন এবং নেগেটিভ ক্যাম্পেইন করতে গিয়ে ব্যাক করে চলে আসছেন, কারণ এটা ব্যাকফায়ার করেছে। তো সে জায়গাটাতে চেঞ্জিং মানসিকতা দরকার ছিল। ভাই আরেকটা জিনিস রেসপন্ড করতে চাই। আপনি বলতেছেন বিএনপি হ্যাজ চেঞ্জড। যদি চেঞ্জড হয়ে থাকে, আপনি আমাকে বলেন যে আপনাদের যে সামনে আ যদি সাপোজ ইউ আর গোইং টু মানে মানে জিতেছেন, তাহলে আপনার মিনিস্ট্রিতে ৪৭ জন লোক থাকবে বা ৫০ জন। আপনি তার একটা ফিগার দেখান তো। আমি দেখতে চাই যে এই লোকগুলা হচ্ছে সেই ওল্ড পিপল না যাদের ব্যাপারে করাপশন এর কোন ধরনের অভিজ্ঞতা নাই। আপনি আমাকে দেখান যে মন্ত্রীর ছায়ামন্ত্রী বানাবেন যাদের, তার ফিগারটা জাতির সামনে তুলে ধরে বলেন যে দিস ইজ নিউ, আমরা আর আগের মতো নাই। তাহলে আই উইল বিলিভ ইউ ভাই। দেখেন যে আমি একটা জনাব আতিক মুজাহিদ, আমি আপনার প্রশ্নের সাথে আরেকটু যোগ করছি। সেটা হচ্ছে যেটা ব্যারিস্টার নওফেল জমির বারবার বলছেন যে বিএনপি তো আর আওয়ামী লীগ না, এবং এটা পার্থক্য করে যদি এখন দেখানো লাগে সেটাই হতাশাজনক। আপনার চোখে বা তরুণদের চোখে কি হতাশাজনক আপনি বিএনপি আপনি কি নতুন আমি আওয়ামী লীগ মনে করছেন আপনারা? বা আওয়ামী লীগের যেই দুর্নীতি, আমি আমি সন্ত্রাস, তার সাথে বিএনপির কি আপনারা অনেক পার্থক্য দেখেন না দেখেন না? আমি আপনারে বলি, উনারা যেটা করতে চেষ্টা করে খুব আনফরচুনেট কষ্ট লাগে। জিয়াউর রহমান এবং খালেদা জিয়া বিক্রি করা ছাড়া উনাদের আসলে কোন সম্পদ নাই। সরি টু সে। উনারা উনার ২ জনকে এই অ্যাবভ এইসবের উপর রাখা উচিত। আমি honestly এনাকে এবার ৩ টে জায়গায় ইলেকশন করতে দেওয়াটা উনার প্রতি অন্যায় হইছে আমার কাছে মনে হয়। উনাকে এখন ইলেকশনের মধ্যে ঢুকানো দরকার ছিল না। উনি এখন বাংলাদেশের যে রেসপেক্ট এর জায়গা আছে, উনি একটা অঘোষিত বাংলাদেশের একজন সবার কাছে একটা গ্রহণযোগ্য ব্যক্তি। সব দল তাকে ভালোবাসে। তাকে আপনি নিয়ে এসে একটা এমপির একটা কম্পিটিশন এর জায়গায় নিয়ে আসছেন। এক্ষেত্রে আমি যাব না। উনি বলুক জিয়াউর রহমান কি করছেন ওইটা ছাড়া উনারা কি করেছেন গত কয়েক বছর, এই যে ১ বছরে বলেন ১ বছর ১৩ মাস আজকে ১৭৪ জনের অধিক মানুষ খুন হয়েছে ইন্টারনাল ক্লাশে। আপনি কি বলতে চান এটা দ্বারা? আপনার নিজের পার্টির ১৭৪ জন আপনি আনকন্ট্রোল। আপনি কয়দিন পর কি হবে আমাদের আমরা কি বলতে পারবো? আপনি বলছেন যে আমার ক্যারেক্টারের মধ্যে। তাহলে বিএনপি আওয়ামী লীগের ক্যারেক্টার কিছু জায়গায় সিমিলারিটিস তো আছে। আপনি বাংলাদেশের আমি ওনাকে ভাইকে তো ভাইতে পঞ্চগড়ের মানুষ। উনার এলাকায় জিজ্ঞেস করেন তো যে প্রতিটা এলাকায় এখন ফুল কন্ট্রোল পলিটিক্যাল ফাইন্যান্সিং ভাই আমরা ভালো করেই জানি যারা মিনিমাম পলিটিক্স করি। এরা এখন ফুল কন্ট্রোলটা কার হাতে? যত প্রকার বাংলাদেশের বালু মহল, অমুক মহল, তমুক মহল কার আন্ডারে? উনি বলতে সত্য করে বলুক তো ভাই। বুকে এইটুক সত্য থাকা বলা উচিত। আপনি তো ক্রিটিক করেন দেখলাম ভালোই। আপনি আমার ক্রিটিক করেন, I will accept ভাই। নো প্রবলেম। কেউ অন্যায় করলে আমি অন্যায় করলে আমি স্বীকার করব। এই মানসিকতা আমাদের নাই নতুন জেনারেশনে। পলিটিক্স করে আমার খাইতে হয় না। আমি পেশায় পলিটিক্স না। আমি ইউনিভার্সিটির শিক্ষক তো ভাই। আমরা বাংলাদেশে পরিবর্তনের জন্য আসছি। আমাদের ভুল হতেই পারে। স্বাভাবিক। আমরা ভুল করলে আমরা ক্ষমা চেয়ে আবার কাজ করব। কিন্তু আপনি বলেন কিভাবে আপনি এই যে ওল্ড সেটেলমেন্ট এর স্টাইলে যারা করতেছে আপনি এটাকে সাপোর্ট দেন। আপনি দেখেছেন যে অমুকের সম্পদ অমুক এসে নিয়ে নিয়েছে। আমি নাম বলতেছি না, আমি সেম বললাম। ঢাকা শহরে কি আপনারা জানেন না আপনাদের কোন নেতারা কোন জায়গাটা নিয়ে দখল করে নিয়ে আছে? কই কেউ তো ক্রিটিক করলেন না আপনার পার্টি থেকে। তো আপনি কিভাবে বললেন? তো সেম আওয়ামী লীগ যদি বিএনপি যদি সেম হয় তাহলে তো আপনি এই জায়গাগুলোর ক্যারেক্টারগতভাবে সেম দেখতেছি।
আচ্ছা, আমি জি। আপনার প্রশ্নগুলো জি, জি, সবগুলোর উত্তর ব্যারিস্টার দিতে চাইলে আমার ব্যারিস্টার সময় দিতে লাগবে। ব্যারিস্টার নওফেল আমরা আপনার কাছ থেকে রেসপন্ড গুলো শুনবো। আমি একটু কিন্তু তার আগে আমি একটু তাইফ আহমেদ আপনাকে একটু আমি বলতে চাই, আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন আপনি একটু শেষ করে নেন। সেটি হচ্ছে যে এইবারের যে বিএনপির মনোনয়ন গুলো হলো, আপনার দৃষ্টিতে আপনি বাংলাদেশের রাজনীতি বহু বছর ধরে পর্যবেক্ষণ করছেন। আপনি বিএনপি কে আপনি বহু বছর ধরে বিএনপি বিটে আপনি রিপোর্ট করেছেন। এই মনোনয়নকে আমি তারপর ব্যারিস্টার নওফেল জমিরকে একবারে রেসপন্ড করার সুযোগ দিব যে এই বাংলাদেশে এই বিএনপির আগামী নির্বাচনের মনোনয়নকে আপনি কিভাবে দেখেন? একটা কথা প্রচলিত আছে যে এখানে যারা খালেদা জিয়া পন্থী বা খালেদা জিয়ার প্রতি যারা লয়াল ছিলেন তারা অনেকেই মনোনয়ন বঞ্চিত হয়েছে। আপনার দৃষ্টিতে বিএনপির এই মনোনয়নটার বিশ্লেষণটা কি? আচ্ছা, আপনার এই প্রশ্নটা দিয়েই শুরু করছি। তারপরেও বেশ কিছু প্রশ্ন অবতারণা করেছেন নভেল ভাই। সেই বিষয়গুলো কয়েকটা বিষয়ের কথা বলাটা খুব জরুরি মনে করছি। প্রথমত এই নমিনেশন নিয়ে বর্তমান নমিনেশন নিয়ে খুব সংক্ষেপে ২-১ টা লাইন বলব। কারণ আমি একেবারেই ভেতর থেকে নমিনেশনের যে রাজনীতিটা বা ভেতরে কি হয়েছে এক্সাক্টলি অত nitty-gritties আমি জানি না। কিন্তু ওভারঅল যেটা হয়েছে আমি খুব আ সুস্পষ্টভাবে যেটা বলতে পারি সেটা হলো যে আ এই নমিনেশনটা মানি ড্রিভেন হয়েছে। এখানে আ একদম সোজা কথায় যেটা রিফ্লেক্ট করে কিনা যে আ বিএনপি তার পুরনো রাজনীতির ভিতরই আছে। আ সেখান থেকে সে বেরিয়ে আসেনি। সো এটা নেটিগেটি হ্যাঁ, ইয়া ভাই যে কথাটা বললেন যে নভেল ভাই তারা আ ইয়ে করছে, কিছু কিছু প্রবলেম হচ্ছে, এটা হতে পারে। সেটা ঠিক আছে। আই আই এ আমি ওই বিষয়ে কথা আর বলব না। কিন্তু ফাইনালি যে কারণে যেটা বলব যে এখানে এই নির্বাচনটা নমিনেশনটা মানি ড্রিভেন মানে হচ্ছে যাদের কাছে মানি আছে যে নির্বাচন করে টিকে উঠায় নিয়ে আসতে পারবে ক্যান্ডিডেটটা এমপি পদটা তাদেরকেই দেয়া হয়েছে। এখানে আ কোয়ালিফাইড, কোয়ালিফাইড ইন এ সেন্স আ আ ইন আদার সেন্স। সো অন্য কোনো কোয়ালিটি এখানে অতটা গ্রহণযোগ্য কনসিডারেশন এ আসে নাই। সো সেটা একটা বিষয়। আর এরপরে যে ইয়ে ভাই নভেল ভাই যে কথাটা বলছিলেন যে আ বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা কেন করছি? বিএনপির সাথে ওই আ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, বেগম জিয়ার বিএনপির সঙ্গে কিন্তু আওয়ামী লীগের তুলনা করা হচ্ছে না। আপনি যে জিনিসটা ওইটা এখানে টেনে নিয়ে আসলেন এটা কোনোভাবেই এটা কেউ করছে না। করছে হচ্ছে বর্তমান লিডারশিপের বিএনপিকে। এবং এইটা ঠিক আওয়ামী লীগের সাথে ঐরকমভাবে কেউ তুলনা করছে না। কিন্তু আওয়ামী লীগকে ব্যাক করার যে একটা টেনডেন্সি দেখা যাচ্ছে যেটা কিনা বিভিন্ন কাজে রিফ্লেক্ট করছে বিএনপি সেই কথাটা বলা হচ্ছে। যেমন আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির যে তাত্ত্বিক অবস্থান, এখন কিন্তু আমরা এই শব্দটা খুব বেশি শুনতে পাচ্ছি যে বিএনপি হচ্ছে মধ্যমপন্থা দল, একটা সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি। কিন্তু এই কালচারটাই কিন্তু আমরা এই রাজনীতিটা কিন্তু এর আগে বিএনপির কাছে থেকে শুনি নাই। আমরা দীর্ঘদিন শুনে এসেছি বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি। বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি ইস টোটালি ই ই ডিফারেন্ট ফ্রম এখন যে ন্যারেটিভ বিএনপি দেয়ার চেষ্টা করছে, বিএনপির বুদ্ধিজীবীরা, নব্য বুদ্ধিরা দেয়ার চেষ্টা করছে, তাদের এই ন্যারেটিভ এর থেকে বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণাটা সম্পূর্ণ ভিন্ন। ইভেন আপনি যদি আমার একটা মনে আছে ব্যারিস্টার কি বলে অর্থমন্ত্রী সাইফুর রহমানের একটা বক্তব্য এরকম উনি বলছিলেন যে উনি বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণার ব্যাখ্যা করছিলেন এবং আমি এটা নিয়ে বেশ কিছু কাজ করেছি। আ আ রাষ্ট্রবিজ্ঞানী তাজুদ্দীন মনিরুজ্জামান ইন্টারভিউ করেছি এবং এটা নিয়ে বিভিন্ন একাডেমিতে লেখাও আছে প্রচুর। সো বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণাটা একেবারেই একটা হচ্ছে যে মুসলিম বা মুসলিম ভ্যালুজ এর উপর ভিত্তি করে একটা সম্পর্ক আছে। এখানে আরেকটা বড় যে কারণটা যেটা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি সেটা হলো যে এন্টি ইন্ডিয়ান রাজনীতি। ঠিক এন্টি ইন্ডিয়ান রাজনীতি যদি বলি এটা সাউন্ডস লাইক মনে হচ্ছে আমি বোধহয় ইন্ডিয়ার সাথে যুদ্ধ করছি। কিন্তু যদি আপনি আ একটা ২ টা রাষ্ট্রের মধ্যে সম্পর্কের কথা চিন্তা করেন, তখন তার প্রতিবেশী হচ্ছে ফার্স্ট এনিমি। এটা হচ্ছে যে আপনি আ যেকোনো রাষ্ট্রবিজ্ঞানের যেকোনো তত্ত্বের সাথেই বলবেন। তো সেই জায়গায় এন্টি ইন্ডিয়ান রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। কিন্তু বিএনপি অ্যাপারেন্টলি এবং খুবই স্পষ্টভাবে সেই ইয়ে থেকে ইন্ডিয়ান পলিটিক্যাল যে ধাঁচ থেকে বেরিয়ে আসছে। কারণ হচ্ছে যে তার কি বলে সেটা রিফ্লেক্ট হয়েছে কিভাবে? এখানে সংস্কার, এখানে আ বিচারের প্রশ্নে তাদের যে দ্বিধাদ্বন্দ্বতা এবং আমরা দেখলাম যে যখন বা আইসিটি থেকে কয়েকজন আ বা সার্ভেইং মিলিটারি জেনারেলের উপরে তাদেরকে সামন জারি করা হলো। বিএনপির একটা খুবই চালাকির একটা স্টেটমেন্ট। এমন একটা স্টেটমেন্ট করল যে, "ধরি মাছ না ছুঁই পানি" এবং তারপর থেকে ১ম থেকে এবং এরপরে আরো অনেকগুলো ইস্যু আছে। আ কি বলে আর্মি চিফ পরিবর্তনের ক্ষেত্রে, তারপরে চুপ্পুকে সরানোর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে তারা একদম খুব স্ট্রংলি অবস্থান নিল যে, আমরা এগুলো পরিবর্তন করতে দেব না। যার কারণে এগুলো একটা বড় কারণ আমার দৃষ্টিতে এক্সকিউজ মি
এই কারণগুলোর কারণে আমরা জুলাইয়ের যে স্পিরিটটাকে সেগুলোকে আগায় নিতে পারিনি। সো সেই জায়গায় একটা বড় একটা বিএনপির দিক থেকে আমার কাছে মনে হয়েছে এটা একটা ডিসসার্ভিস ফ্রম দ্য বিএনপি। আমি বিএনপির কাছ থেকে অনেক বেশি কিছু আশা করেছিলাম এবং ৩য় যে পয়েন্টটা যে ওল্ড সেটেলমেন্ট বা রাষ্ট্রীয় সংস্কারের যে কথাটা বলা হচ্ছে, আ আতিক ভাই যে কথাটা বলছিলেন, হ্যাঁ, এখানে বিএনপির যে রোলটা থাকার কথা ছিল। বিএনপি ইস এ বিএনপি ইস এ এক্সপেরিয়েন্সড পলিটিক্যাল পার্টি। তার তার যে সংস্কার প্রোগ্রামগুলো দেওয়ার কথা ছিল সেটা খুব ভালো করেই জানে বিএনপি এবং বিএনপির নেতারা বিভিন্ন প্রোগ্রামে বলেছে যে বাংলাদেশের রাজনীতির মূল সমস্যাটা হচ্ছে উইনার টেকস অল কালচার এবং এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে যে কনসেনট্রেশন অফ পাওয়ার। কনসেনট্রেশন অফ পাওয়ার যার অফ দ্য রুলিং কোয়ার্টার। সো এই জায়গাটাই মূল এমফেসিস থাকা দরকার ছিল এবং বিএনপিকে এগিয়ে এসে বলা দরকার ছিল যে হ্যাঁ, দিস ইস দ্য প্রবলেম উই ফেস, বাংলাদেশ ইজ ফেসিং এভার সিন্স ইট ওয়াজ বর্ন। সো আমাদেরকে এখান থেকে বের আসতে হবে। এখান থেকে আসার জন্য কি রিফর্ম প্রপোজাল দেয়া দরকার? রা আ আ রাষ্ট্রের পাওয়ার স্ট্রাকচারে যে ডিসেন্ট্রালাইজেশনটা কিভাবে করা দরকার? সেই প্রপোজালটা আমি বিএনপির কাছ থেকে আশা করেছিলাম। বিএনপির কাছ থেকে আশা করেছিলাম যে হ্যাঁ, আমরা আ কি বলে প্রধানমন্ত্রী আ এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য থাকবে, আ পাওয়ারের ব্যালেন্স থাকবে এবং সুপ্রিম কোর্টকে আরো পাওয়ারফুল করা হবে। আরো এরকম আরো বেশ কিছু জায়গায় এবং আপনার বা বা কি বলে এই কারণে আমরাও আমাদের সিটিজেন ইনিশিয়েটিভ এর পক্ষ থেকেও আমরা কিছু প্রপোজাল দিয়েছিলাম। সো এই জিনিসগুলো বিএনপির কাছ থেকে আসে নাই। বিএনপির আদার যেটা দেখা গেল জি, যে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের জন্য নির্বাচন করতে ব্যাকুল হয়ে গেল। মনে হচ্ছে যে নির্বাচন দিলেই দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো নির্বাচন দিলে সমস্যার কোনো সমাধান হবে না। বরং জি, এটা পুরো আগের পলিটিক্যাল কালচারে চলে যাবে। আমি আমি বলছি না যে নির্বাচন দিতে হবে না। আমি খুবই ক্যাটেগরিক্যালি বলি এবং জি, ১ম দিনই সম্ভবত আ একেবারেই ৬ আগস্ট আমি একটা ভিডিও করেছিলাম। ভিডিও করে বলেছিলাম যে এই সরকারের ম্যান্ডেটটা কি? এবং তখন জি। আমরা আপনার কাছে আবার আসছি। আমরা একটু এর জাস্ট মধ্যে একটা ব্যারিস্টার সেকেন্ড, আমি জাস্ট একটা সেকেন্ড জি, শেষ করে যাচ্ছি যে আমি ১ম এই বলেছিলাম হ্যাঁ, যে এই সরকারের ১ম কাজ হবে যে দ্রুত জাস্টিসটা এনশিওর করে দ্রুত রিফর্ম করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া। আমরা নির্বাচনে যেতেই হবে। নির্বাচন ছাড়া আমরা ডেমোক্রেট ট্রানজিশন এর দিকে যাব না। কিন্তু এরকম পর্যায়ে যদি আমরা একটা নির্বাচনে যাই, যখন আমরা সেই ওল্ড সেটেলমেন্ট এর মধ্যেই ঘুরপাক খাবো, তাইলে তো সেই নির্বাচন, সেই রক্ত, সেই জুলাইয়ের এত রক্ত কোথায় গেল? কি হলো? সেগুলোর পয়েন্ট জি, জি, জনাব তাইব আহমেদ ধন্যবাদ আপনাকে। একটু ব্যারিস্টার নওফেল জামির অনেকগুলো প্রসঙ্গ এসেছে। অনেকগুলো আ প্রসঙ্গ। ডক্টর আতিক মুজাহিদ বলেছেন, তাইফ আহমেদ বলেছেন। আম আ মেইনলি উনাদের যে বক্তব্যটা সেটা হচ্ছে বিএনপি এই ওল্ড সেটেলমেন্ট, বিএনপির অভ্যন্তরীণ খুনাখুনি, বিএনপির বিরুদ্ধে যে দখল চাঁদাবাজির অভিযোগ এবং যেটা তাইব আহমেদ বলছেন যে বিএনপির মনোনয়নে টাকার জোর। এই বিষয়গুলোকে আপনি কি একটু অ্যাড্রেস করবেন কাইন্ডলি? আমি প্রথমেই নেগেট করি। সবগুলোর উত্তর দিব। ঠিক আছে? সবগুলোর উত্তর দিব। একটু সময় দিবেন। সবগুলোরই উত্তর দিব ইনশাআল্লাহ। প্রথমেই আমি নেগেট করে দিচ্ছি যে টাকার খেলার কথা বলা হয়েছে। এটা কমপ্লিটলি রং পারসেপশন, রং ইনফরমেশন। এটা হয়নি। দিস ইস কমপ্লিটলি রং। বিএনপির ইতিহাসে দিস ইস দি ফার্স্ট এভার আমার জ্ঞান হওয়ার পরে। সো আমি অবশ্যই No, শহীদ ভাই আমি কিন্তু প্রেসিডেন্ট not জিয়াউর রহমান emphasizing on that nomination বাণিজ্যর কথা বলছি না। আমি বলেছি যে যারা যারা টাকাওয়ালাদেরকেই নমিনেশন ভোট পেয়েছে দিতে আপনি হয়েছে। দেখবেন ৮৫ ভাগ বিএনপির নমিনেশন যারা পেয়েছেন তারা সবাই শিক্ষিত, গ্র্যাজুয়েট ১। ২ নাম্বার ইফ ইট হ্যাপেন্স টু বি যে তার পয়সা আছে, এটা তো তার এগেইনস্ট এ ব্যবহার করা যাবে না। বিএনপি তো একটা নমিনেশন দিবে না এরকম ভাবে যে ভাই টাকা নাই এরকম আমি এনশিওর করব যে এরকম লোকও যেন নমিনেশন পায়। ব্যাপারটা তো এরকম না, তাই না? সো ইট হ্যাপেন্স টু বি যে অনেক মানুষের হয়তো ক্যাপাবিলিটি আছে ইলেকশন করার। তারা টাকা আছে, তারা হয়তো নমিনেশন পেয়েছে। কিন্তু আপনি ব্যবসায়ী নমিনেশন অনেক কম দেখবেন এবার। আপনি নিজে দেখেন। ব্যবসায়ী একদম কমপ্লিটলি ব্যবসায়ী আপনি নমিনেশন, এর থেকে আপনি বেশি প্রফেশনাল মানুষ পাবেন। এর থেকে গ্রাসরুট থেকে পলিটিক্স করে আসা মানুষ বেশি পাবেন। শিক্ষকও আপনি পাবেন বিএনপি নমিনেশনের মধ্যে প্রচুর। সো আমি মনে করি না যে এইটা সঠিক অবজারভেশন। আপনি একটু দেখেন 85% আসলে শিক্ষিত মানুষ এবং 85% আসলে তার এলাকাতে 85% না এবং বেশিরভাগ মানুষই তাদের এলাকাতে আসলে জনপ্রিয় দেখেই তাকে নমিনেশন দেওয়া হয়েছে। নমিনেশনটা দেওয়া হয়েছে অন দ্য বেসিস অফ কারা এলাকাতে জনপ্রিয়, কারা আসলে ইলেকশনে জিততে পারবে সেই হিসাবে ভিত্তি করে। এখানে পুরাতন কি সম্পর্ক ছিল, নতুন কি আগে কারা কি ছিল, এত কিছু আমার মনে হয় না যে দেখা হয়েছে। আমার মনে হয় যে নমিনেশন ওয়াজ যতগুলো আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি নমিনেশন দেখেছি ৯১ এর থেকে আজকে পর্যন্ত দিস ইজ দ্য বেস্ট
নমিনেশন এখন পর্যন্ত আমি যা দেখেছি 263টাতে যতটুকু দেখা গেছে এই বিষয়ে আমার ব্যক্তিগতভাবে আমার কোনো সন্দেহ নেই, এটা আমার মতামত, আপনার দ্বিমত থাকতে পারে, আমার তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রসঙ্গে আসি। জুলাই সনদ নিয়ে একটু কথা বলি, কারণ জুলাই সনদের ব্যাপারটা তাইব ভাই বলছিলেন। আতিক ভাই আস্তে আস্তে জুলাই সনদের ব্যাপারটা বলি। জুলাই সনদের ব্যাপার নিয়ে আমি একটু, আমার সুযোগ হয়েছে রিসার্চ করার, একটু জিনিসটা ফলো করেছি। দেখেন, আউট অফ 89টা আইটেমের মধ্যে 84টা আইটেম আসলে সবাই একমত হয়েছে। 5টা আইটেম নিয়ে গড়বড় ছিল, তার মধ্যে 2টা হচ্ছে বেসিক আর 3টা হচ্ছে আসলে প্রসিডিউরাল। আমাদের যে মেইন ইস্যুটা ছিল, আই থিঙ্ক দ্বন্দ্বটা ছিল 2-3টা বিষয়, সো এই দ্বন্দ্বের ডিটেলগুলোতে না যাই। আই থিঙ্ক all the political parties, to be fair, জামাত, বিএনপি, এনসিপি অ্যান্ড এভরিবডি, যেই একটা জুলাই সনদে 85টা আইটেমে অ্যাগ্রি করেছে, আই থিঙ্ক এইটা একটা ভালো জিনিস হয়েছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের রাজনীতির জন্য। আমি এখানে খারাপ দেখি না। যেই জায়গাটাতে আমার মনে হয় যে অনেকে মনে করছেন যে এটার, তাইব ভাই যেগুলো বলেন, একটু ফ্রাস্ট্রেটেড, একটু হতাশ হচ্ছেন, যে দেখেন বিএনপির তরফের থেকে এখানে অনেকেরই একই জিনিসকে 3-4-5 পার্সপেক্টিভ থেকে দেখা যায়। বিএনপির পার্সপেক্টিভটা হচ্ছে অন দি বেসিস অফ যে কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, এখন যে আমরা জুলাই সনদটা করে আমরা ধরেন ইলেকশনের আগে আমরা এইটাকে আমরা একটা ভোটে দিলাম, ভোটে দেওয়ার পরে এটাকে পাশ করলাম। এখন এইখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে জনগণের কাছ থেকে পাশ করতে হলে আমাদের এখন কোনো জনপ্রতিনিধি নাই। জনপ্রতিনিধিহীন একটা ব্যবস্থার মধ্যে আমরা একটা জুলাই সনদ করে এটাকে পাশ করা মানে প্রিটি মাচ ইটস এ টোটালি নতুন কনস্টিটিউশন তৈরি করার মতো, নতুন একটা কনস্টিটিউশন। কিন্তু আমরা কিন্তু নতুন কনস্টিটিউশন করছি না। এখানে আমাদের কিছু বেসিক ডিফারেন্সেস চলে আসতেছে। ডিফারেন্সগুলো কোথায়? বিএনপি মনে করছে যে জনপ্রতিনিধি ছাড়া একটা কনস্টিটিউশন হবে না, চেঞ্জ হবে না। এবং সেটা কিন্তু শুধু বিএনপি মনে করছে না, সেটা তত্ত্বাবধায়ক সরকারও তাই মনে করছে না। তত্ত্বাবধায়ক সরকার তো বলেই দিত আমরা কালকে নতুন কনস্টিটিউশন দিব, সেটা তো বলছেন না। ওনারা কেন বলছেন না? ক্ষমতা যাদের, তারা না বলবে? তারা তো বলছেন না। সো তাদেরও কিন্তু মতটা এরকমই যে নতুন একটি কনস্টিটিউশন দিতে হলে আসলে জনপ্রতিনিধিদের প্রয়োজন, একটা আলাপ আলোচনার প্রয়োজন। এখন এই যে জিনিসটা এখানে, দিস ইজ এ, আপনি বলতে পারেন যে এটা একটা ইন্টেলেকচুয়াল ডিফারেন্স অফ পার্সপেক্টিভ। কেউ মনে করছেন যে জনপ্রতিনিধি ছাড়া সংবিধান চেঞ্জ করা যাবে না, কেউ মনে করছেন যে না, আমরা যেহেতু আন্দোলন করে আসছি আমরাই সংবিধান চেঞ্জ করে দিতে পারবো, একটা ভোট খালি লাগবে। তা এই যে ডিফারেন্সটা এখানে, এটা নীতিগত পার্থক্য। দুইজন দুই রকম মনে করেন। এখন আপনি কেউ কাউকে বলতে পারবেন না যে আপনি এটা ইচ্ছাকৃতভাবে আপনার নীতিটা ভুল, সেটা কিন্তু আপনি বলতে পারবেন না, বলাটা অ্যাটলিস্ট ঠিক হবে না, কারণ এটা নীতিগতভাবে তার পজিশনটা ডিফারেন্ট হতে পারে। দ্বিতীয় যে জিনিসটা এখানে জড়িত সেটা হচ্ছে কি ইলেকশনের ব্যাপারটা। আপনি সঠিকভাবে বলেছেন যে বিএনপি প্রথম থেকেই চাচ্ছে যে ইলেকশনটা তাড়াতাড়ি করে হোক। তার কারণ কি? তার কারণ 2000 একটা অভিজ্ঞতার বিষয় আছে। 2007 সালে কিন্তু আমরা 2 বছরের মধ্যে বহুত রকমের, ওই যে 111 হলো, তারপর আমরা দেখেছি কি প্রথমে আসলো -2 পলিসি। তাতে কি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে আমাদের সামনে থাকতে হবে, অন্য অন্য মানুষজনের থাকতে লাগবে সামনে। এই -2 পলিসি যখন তারা ইমপ্লিমেন্ট করতে পারলো না, তখন তারা শেখ হাসিনাকে সাথে করে নিয়ে আসলো যে ঠিক আছে তাহলে এবার শেখ হাসিনাকে আমরা বসাবো, কারণ কোনোভাবে খালেদা জিয়াকে বসানো যাবে না। এবং 2008-এর ইলেকশনটা যে একটি পাতানো ইলেকশন, এবং এটা যে আসলে একটি সামরিক এবং পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত ইলেকশন ছিল তার প্রমাণ আপনাদেরকে দিই। পঞ্চগড় 1-এ কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে জানেন 2008-এর ইলেকশনে? একটু আন্দাজ করেন তো তাইব ভাই, বলেন তো কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে? 80%। 92%। হ্যাঁ, আপনি সংসদের ইয়েতে যান, আপনি সংসদের ইলেকশনে যে দেখতে পাবেন 92% লোক ভোট দিয়েছে। 92% ভোটার ভোট দিতে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বিষয়? হ্যাঁ, no, বাংলাদেশ I was the first journalist in Bangladesh to question this election. The তাই next না? day আমি রিপোর্ট করেছিলাম এটা নিয়ে, এবং এই তো পার্সেন্টেজ নিয়েও কথা বলেছিলাম লাইভ প্রোগ্রামে সিএসির সঙ্গে। এটা নিয়ে আমার ডিবেট হয়েছে, সিএসি আমাকে বকাও দিয়েছে এটা নিয়ে। তো ওই জায়গাটায় আমার মনে হয় যে পূর্বের অভিজ্ঞতার একটা ভূমিকা আছে। কেন বিএনপি বলছে যে ইলেকশনটা দরকার, আর কেন জামাত ইলেকশন চাচ্ছে না, সেটারও আমার কাছে একটা ন্যারেটিভ আছে। সেই ন্যারেটিভটা হচ্ছে জামাত কিন্তু বর্তমানে ইজ এক্সপিরিয়েন্সিং এ ভেরি স্ট্রং পজিশন ইন দি গভর্নমেন্ট। জামাতের কথায় গভর্নমেন্ট যেভাবে চলছে
সেটা কিন্তু অ্যাজ গুড অ্যাজ বিএনপি অর অ্যাকচুয়ালি ইভেন বেটার দেন বিএনপির পজিশন গভর্নমেন্টের জন্য জামাতের কথাবার্তায় যত কাজ হয়, যত বদলি হয়, বিএনপির কথায় এত বদলি কাজ হচ্ছে না। এটা বাস্তব। এটা যদি আপনি দ্বিমত করেন, আপনি একটু চেক করেন, কেন আমার পার্সপেক্টিভ হচ্ছে এটা, আমার পারসেপশন এটা বিএনপির তরফের থেকে, যে বিএনপির কথায় যত কাজ হচ্ছে না গভর্নমেন্টের, জামাতের কথায় এর ঢের গুণ বেশি কাজ হচ্ছে এবং বদলি হচ্ছে, মানুষজন পোস্টিং পাচ্ছে। তো এইরকম একটা পজিশন জামাত লুজ করতে চায় না। এই জন্য জামাত আরো 3 বছর যদি এই সরকার থাকে ক্ষমতায়, জামাতের কোনো অসুবিধা নাই, জামাত ইজ হ্যাপি উইথ দ্যাট। কিন্তু বিএনপি ইজ নট হ্যাপি উইথ দ্যাট। কারণ জি বিএনপি চায় একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার ক্ষমতায় থাকবে, যে আসলে রিফর্ম গুলা করবে। রিফর্মের প্রসঙ্গ যেখানে আসছে, যে কি রিফর্ম? রিফর্ম তো ভাই আজীবন চলবে। বাংলাদেশের গড়তে হবে, আজকে আমাদের নাতি নাতনি 14 আরো 14 জেনারেশন পরেও বাংলাদেশের রিফর্ম হইতে থাকবে। কিন্তু কোন রিফর্মটা আসলে আমাদের এই মুহূর্তে দরকার এবং কোন রিফর্মটার জন্য আপনার জনপ্রতিনিধি লাগবে, এটা তো আমাদের ঠিক করতে লাগবে এবং সেইটা নিয়ে আমাদের নীতিগত পার্থক্য থাকবে। কিন্তু কাজেই ওই জায়গাটাতে আমি এটুকুই বলবো যে রিফর্ম আপনি সব জিনিস, এবং যেটা বললেন যে বিএনপির তরফ থেকে রিফর্ম আসেনি, না, এই কথাটা আসলে ঠিক না। বিএনপির তরফ থেকে স্বাস্থ্যের রিফর্ম দেওয়া হয়েছে, বিএনপির তরফ থেকে অনেক জায়গায় অনেক রিফর্মের কথা বলা হয়েছে এবং বিএনপি এটাতে অ্যাক্টিভ ভূমিকা পালন করেছে রিফর্ম গুলোর ক্ষেত্রে। কিন্তু যেগুলো আমরা দেখেছি, সেটা একটু রিফর্মের ক্ষেত্রে বলে নেই, আমার 10 সেকেন্ড সময় লাগবে। সেটা হচ্ছে আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম ডকুমেন্টটা দেখেন, আমি জাস্ট একটা উদাহরণ দিব। দেখবেন যে এখানে ইটস এ লন্ড্রি লিস্ট। লন্ড্রি লিস্ট মানে কি, এর মধ্যে 500 পাতার মধ্যে 700টা রিফর্মের উপদেশ দেওয়া আছে। তো এটা কি সম্ভব কোনো সরকারের পক্ষে 500 পাতায় 700টা রিফর্ম করার জন্য? যতখানি সময় হোক, এটা 1 বছর হোক, 2 বছর হোক, আর 3 বছরে হোক। আসলে রিফর্ম যে কমিশনগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করা। কিরকম ভাবে? যে আমার এই মুহূর্তে বাংলাদেশের 5টা কি প্রধান জিনিস রিফর্ম দরকার এই মুহূর্তে, যেটা আপনি না শুরু করলে চলবে না বাংলাদেশের জন্য। এই আইডেন্টিফিকেশনটা করেনি রিফর্ম কমিশনগুলো, বেশিরভাগগুলো। স্বাস্থ্য রিফর্ম কমিশন আমি সাধুবাদ দিই, তারা খুব ভালো রিফর্ম কমিশন করেছে। কিন্তু বাদ বাকি স্বাস্থ্য বেস্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম হচ্ছে ওয়ার্স্ট। আপনি লুক এট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম রিকোয়েস্ট, সেখানে ইটস এ লন্ড্রি লিস্ট। এটা কোনো সরকারের কাজ না। এটা আসলে এই সরকারের, ডেফিনেটলি এই সরকারের কাজ না। তো 5টা করে দিয়ে বলবে যে এই 5টার ইম্প্যাক্ট অ্যানালিসিস লাগবে একটা রিফর্ম করতে, যে আমি এই 5টা রিফর্ম করলে বাংলাদেশের জনগণের ইম্প্যাক্ট কি এবং কেন এটা এখনই শুরু করতে লাগবে। এই অ্যানালিসিস ছাড়া রিফর্মের খালি প্রপোজাল দিলে তো 700টা প্রপোজাল, এই সরকার জানে না আসলে, ইউনূস সরকার হতভম্ব যে আসলে কি করব, 700টার আমি কোনটা করব, এটা কে ঠিক করে দিবে তাকে? তো এই ডিসসার্ভিসটা আমাদের অনেকগুলো রিফর্ম কমিশন হ্যাজ ডান ম্যাসিভ ডিসসার্ভিস টু দিস গভর্নমেন্ট। এটা হচ্ছে একটা প্রবলেম। আচ্ছা, এখান থেকে এবার আমরা আসি আতিক ভাইয়ের প্রসঙ্গে। এটা হচ্ছে একটা দিক গেল আমাদের। আপনি যে মার্ডারের কথা বললেন 174 জন, ভাই মার্ডার থামানো, অ্যারেস্ট করা কার কাজ? এটা কি বিএনপির কাজ না সরকারের কাজ? না, এটা সবই কি তো পুলিশ সরকারের কাজ, প্রশাসনের? বিএনপির কোনো কাজ নেই তো। বিএনপি নিজেরা একটা পুলিশ দল খুলবো যে গিয়া অ্যারেস্ট করবে মানুষজনকে? না, না, নাফিল ভাই, I don't agree with you. This is a lame excuse. মারামারি করতেছে তো আপনার রাজনৈতিক সংগঠন, আপনার রাজনৈতিক দল মারামারি করছে। না, সেখানে তো আপনার না, একটা না, দায় আছে। মারামারি করছে কিছু মানুষ যারা আইনকে নিজের হাতে তুলে নেয়। বিএনপির মারামারি করছে না। মারামারি হচ্ছে অর্থনৈতিক কোনো কারণে, অথবা মারামারি হচ্ছে পজিশনের কোনো কারণে, একজন আরেকজনের পূর্ব শত্রুতা ধরে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে 174 জনের যে আপনি মার্ডারের কথা বলছেন, কই সরকার কেন অ্যারেস্ট করেনি 174 জনকে? যারা মার্ডার করেছে এখনো কেন তারা অ্যারেস্ট হয় নাই? আমাকে এটা বলেন তো ভাই। এটা আমাকে বলেন। বিএনপি ফেইলিয়ার, 174 জন বিএনপি নেতাকর্মী মারামারি করে মনে করেন যে এরা মারামারি করেছে। ব্যাড এক্সাম্পল, আমি অস্বীকার করব না। কিন্তু আমাকে আপনারা বলতে হবে যে কেন 174 জনকে যারা হত্যা করলো তারা কেন এখনো বাইরে? ওই যে আপনি ভাই, তারা আপনি যে তারা বললেন কেন বের? বিএনপি, ভাই আমি বলি, বিএনপির বললেন যে পাওয়ার নাই, ওই থানার সাহস নাই যে ছাত্র দলের এক ছেলে বলছে যে তুই আমার লোককে ধরবি, ওই পুলিশের ওসিগিরি থাকবে না। আর আপনি বললেন যে এই যে না, আমাদের না, না, আমি না, বলি ভাই শোনেন ভাই, একদমই ভাই শোনেন, একদমই আপনি তার কারণ অ্যাবসলিউটলি হচ্ছে নট না, আমি এখনকার বলি ভাই, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে, ভাই আতিক ভাই শুনেন, আমি একটু বলি এখনকার অ্যাডমিনিস্ট্রেশনটা কিভাবে চলছে। মোস্ট অফ দি অ্যাডমিনিস্ট্রেশন কেউ কাউকে মানছে না, বিকজ দেয়ার ইজ এ উইক গভর্নমেন্ট। ইজ নট বিকজ বিএনপি ইজ পাওয়ারফুল, ইজ বিকজ দেয়ার ইজ এ উইক গভর্নমেন্ট অ্যাট দ্য মোমেন্ট, যে আসলে কোনো কিছুর সমাধান করতে পারে না, যে একটা তড়িৎ অ্যাকশন নিতে পারে না। আমাদের এই সরকারের উচিত ছিল প্রথম 90 দিনের মধ্যে 900 জন অ্যাডমিনিস্ট্রেশনের থেকে বদলি করা, যেটা আমরা পূর্বের বহুত এক্সাম্পল আছে তত্ত্বাবধায়ক সরকারের সময়, যে এসেই ফুল অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে যায়। কোনো কিছু করা হয় না এই অ্যাডমিনিস্ট্রেশনে।
যে আগের অ্যাডমিনিস্ট্রেশন বসে আছে এখন। জি নফেল ভাই, ওই যে উইক গভর্নমেন্ট না, উইক গভর্নমেন্ট হওয়ার কারণেই লোকালি বিএনপির লোকজনই পাওয়ারফুল থাকে, হচ্ছে যে লোকাল ইনস্টিটিউশন গুলোর উপরে তার আধিপত্য থাকে। থানা ভাই লেভেলে আপনারা এমন ভাবে জিনিসটা ধরে নিচ্ছেন, এটা একটা অ্যাসাম্পশন যে বিএনপি এখন ক্ষমতায় চলে আসছে। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু কি বলে বিরোধিতা করছি, যে বিএনপি আসলে ক্ষমতায় আসে নাই। বিএনপি কে আপনারা ভাবছেন বিএনপি অ্যাজ ইফ পাওয়ারে চলে আসছে কারণ অ্যাডমিনিস্ট্রেশন নট ডুইং এনিথিং। এটা তো বিএনপির দোষ না, অ্যাডমিনিস্ট্রেশন কিছু করে না, এটা কি বিএনপি পুলিশ সব চালায়? অ্যাডমিনিস্ট্রেশনের দোষ ভাই, সব অ্যাডমিনিস্ট্রেশনের দোষ, বিএনপি এক- ওকে, এটা নো প্রবলেম। দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনের, দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনের। কারণ যে কিন্তু একটা সব খুন হইলো, খুন অ্যাডমিনিস্ট্রেশনে আপনার পার্টি কন্ট্রোল করে দিবে, আপনার অ্যাডমিনিস্ট্রেশন। পার্টিকে রাইট ট্র্যাকে রাখার কাজ হচ্ছে মানে কি বলে আপনি সরকারের, আর এনসিপি এর কাজ হলো যে এনসিপি রাইট ট্র্যাকে রাখার কাজ হচ্ছে বিএনপি। আপনার এবার এটা তো আপনি একটা ইয়ের কথা বললেন, একটা ইমোশনাল কথা বললেন, আর এটার উত্তর দিচ্ছি না ভাই হিসাবে, একটা আপনি বললেন ঠিক আপনার আছে। কথা আমি শুনলাম। এখন আমরা আসি আপনার স্পেসিফিকলি আমাদের এলাকা নিয়ে একটা আতিক ভাই কথা বলেছিলেন, বালুমহলের কথা, এটা একদম বলাটা খুবই জরুরি। আমাদের এলাকাটা পাথর এর এলাকা, বালু এবং পাথরের এলাকা পঞ্চগড়। এখানে দীর্ঘ আওয়ামী লীগের সময় বেশ 5-10 বছর ধরে পাথর তোলা, যেটা দিয়ে আসলে আমাদের এলাকার মানুষজনের জীবিকা নির্বাহ হয়, সেইটা তোলাটা বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ। তারপরে সরে যাওয়ার পরে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আমরা এলাকাতে গিয়ে নওশাদ জমির ভাই, এখন বিএনপির যিনি প্রার্থী তিনি, এবং অন্যান্য যারা আছেন এলাকার, তাদের সাথে কথা বলে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিকোয়েস্ট করে আমরা এই পাথর তোলাটা, যেটা ম্যানুয়ালি পাথর তোলা হয়, সেটাকে আমরা রাজি করানো হয় যে ঠিক আছে এটা আবার চালু করা হোক, কারণ মানুষজনের জীবিকা নিয়ে সমস্যা হচ্ছে। এখন এইটা যখন চালু করা হলো 3-4 মাসের মাথায় কি দেখা গেল, যে এখানে আগে যেই কারণে পাথর তোলা বন্ধ হয়েছিল সেটা হচ্ছে ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলা শুরু করে। তো ড্রেজার মেশিন দিয়ে পাথর তুললে কি হয়, 50 জন মানুষের জীবিকা একদিনে নষ্ট হয়ে যায়, আরো বেশি মানুষের জীবিকা একদিনে নষ্ট হয়ে যায়। আসলে সাধারণ মানুষের, শ্রমিক আসলে সুবিধাটা পায় না। অন্য মানুষজন যারা যারা এই ড্রেজারটা ব্যবহার করে তারা এই সুবিধাগুলো নিয়ে এটা প্রচুর টাকা পয়সা কামাই করে। তারপরে এইটাকে বন্ধ করতে অনেক রকমের কাকুতি মিনতি করতে, এটাকে বিভিন্ন মানুষকে এটাতে ইনভলভ করতে করে 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 একটি সেটেলমেন্টের মাধ্যমে এই জিনিসগুলো বন্ধ করা হয়েছে। এখন আমাদের পঞ্চগড়ের এই মুহূর্তে আমাদের জানা মতে আমরা কোনো ড্রেজার মেশিন কোথাও চলছে না মানুষজনের, মজুরদের বিরুদ্ধে। কিন্তু তারপরেও কিছু কিছু বাজে লোক, কিছু কিছু সুযোগ সন্ধানী এসব মানুষজন যারা ব্যবহার করেছে এবং করতে চাবে, কারণ তাদেরকে একমাত্র উদ্দেশ্য যে তাদের টাকা কামানো। এখন এইটা থেকে তো পুলিশিং আমরা বিএনপি করতে পারি না, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা প্রশাসনের সাথে সহায়তা করতে পারি যেন এইরকম জিনিসপত্র না হয়, এবং অবশ্যই যে বিএনপির লোকজন যেন এরকম কখনো না করে, এবং ক্ষমতায় আসলে যেন বিএনপির লোকজন যারা বিএনপির সাথে ইনভলভ তারা কখনো করবে না, এইটুকু আমরা বলতে পারি। কিন্তু তারপরেও কিন্তু কিছু সুযোগ সন্ধানী থাকবে যারা এই জিনিসগুলো আইন ভঙ্গ করে এগুলো করতে চেষ্টা করবে। তো বালুর কথাটা হচ্ছে, এখানে বালুর ব্যাপারটা যেটা এখন লিজের মাধ্যমে হয়, সরকারের কাছ থেকে মানুষ টেন্ডার নিয়ে, লিজ নিয়ে সমিতিরা এগুলো বালু তুলে, এরকম বেশ কিছু কিন্তু রংপুরেও আমার কাছে আজকেই কমপ্লেন এসেছে যে এনসিপির লোকজন এগুলো বালু তুলছে। রংপুরে বিভিন্ন জায়গায় এনসিপির লোকজন বালু তুলছে, বালু মহলের থেকে বালু তোলা হচ্ছে। এখন এগুলো কমপ্লেন, আমি জানি না কথা সত্য কি মিথ্যা, এগুলো যাচাই না করলে আসলে বলা ঠিক না, কাজে কারো নাম তো বলার কোনো প্রশ্নই আসে না। তো এখন এইগুলো আসলে যাহা ঘটে তার থেকে বেশি রটে, আবার অনেক কিছু পারসেপশন ইজ ডিফারেন্ট, যেগুলো বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ। সেটা হচ্ছে আপনার জুলাই সনদের কথার উত্তর দিয়েছি, ইলেকশনের নিয়ে আমাদের যে মতবিরোধ আছে পার্টিগুলোর, এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম। লোকালি বালুমহলের কথা যেটা বললেন আতিক ভাই, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এখন আর কি বাকি থেকে গেল, কিছু কি ছেড়ে গেলাম? তাইলে উত্তর জি আমি আপনাকে, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি দুইজনকেই রেসপন্ড করার সুযোগ দিব, কিন্তু তার আগে আমরা একটা ভিডিও প্লে করছি। আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলছি, ইলেকশন হওয়ার কথা বলছি, সরকার ফর্মের কথা বলছি, দেশ পরিচালনার কথা বলছি, যে নতুন স্বপ্নের কথা বলছি, সেখানে এই ধরনের বক্তব্য বাধা কিনা আপনারা, আমি বক্তব্যটা প্লে করছি, তারপরে আমরা আপনার মতামত নিচ্ছি। এটা আমাদের লাস্ট টপিক। প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে।
যে দেখা যাচ্ছে যে জামাতে ইসলামীর একজন প্রার্থী জনাব শাহজাহান চৌধুরী উনি গতকালকে ওনার এক নির্বাচনী সভায় এ ধরনের বক্তব্য দিয়েছেন যে প্রশাসনকে ওনাদের কথায় চলতে হবে, গ্রেফতার করতে হবে। আম, এই যে এই ধরনের মানসিকতা, আমরা বিএনপি কে বড় দল হিসাবে বলি, কিন্তু আমরা দেখছি জামাতের মধ্যে ওই ধরনের মানসিকতা রয়ে গিয়েছে। আমরা এনসিপি নিয়ে আলাপ করলাম যে এনসিপির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়ে গিয়েছে, যদিও আমাদের ডক্টর আতিক অস্বীকার করেছেন উপদেষ্টাদের সাথে এনসিপির সম্পর্ককে। বাট আমি জনাব তাইব আহমেদ, আপনার মাধ্যমে আমি এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন এবং আপনার অভিমতটা জানতে চাই। আপনি যদি কোনো রেসপন্ড করতে চান বা ব্যারিস্টার নওফেল জমিরের আগের কোনো বক্তব্য করতে পারেন সংক্ষেপে, কিন্তু এটা নিয়ে আমি বলতে চাই যে আপনি কতটা আশাবাদী এই যদি হয় বড় দলের নেতাদের মানসিকতা যে প্রশাসনকে নিয়ন্ত্রণ করে ইলেকশন করবে, ইলেকশন করে ক্ষমতায় গিয়ে মৌলিক কোনো পরিবর্তন হবে না বাংলাদেশের মানুষের ভাগ্যে, 24-এর এত রক্ত দেওয়ার পরেও এটা অ্যাকসেপ্টেবল কিনা? না, আমি নভেল ভাইয়ের সাথে আর কথা কি বলে কোনো কথার উত্তর দিতে চাচ্ছি না। মোটামুটি হয়ে গেছে আরকি। আই এম গুড অন দ্যাট। যেটা হচ্ছে যে এই শাহজাহান চৌধুরীর বিষয়ে যে কথাটা বলতে চাই, আমি এটার একটা পোস্টও করেছিলাম। পোস্টটা পরে কিছুটা সাসপেন্ডও করেছি। সেটা হচ্ছে যে আ উনি আপনি যে ভিডিওটা দেখালেন তার আগের 30 সেকেন্ড বা ১ মিনিটের মতো উনি কিন্তু ভারতীয় আধিপত্যবাদের কথা বলেছেন। ভারতের থেকে যে প্রচুর টাকা-পয়সা আসবে নির্বাচনের সময়, সেই সময়ের কথা বলেছেন এবং ওইটা যদি আপনি কন্টিনিউয়াসলি এই পরের লাইনটা দেখেন তাহলে আপনার আ এটা পাঠ করাটাই সমীচীন হবে যে উনি আমাদের বলতে পুরা বাংলাদেশকে বুঝিয়েছেন। মানে বাংলাদেশি প্রশাসনের আন্ডারে থাকবে। ভারতের প্র আ আ আ আন্ডারে যাতে না থাকে এটা মিন করেছে এবং পরে এরপরে আমি যখন তার পুরো বক্তব্য শুনেছি কালকে রাতে খুব সময় নষ্ট করে পুরো বক্তব্যটা শুনেছি। কিন্তু পুরো বক্তব্য শোনার পর আমার কিছুটা কনফিউজিং মনে হয়েছে। আসলে উনি কি বুঝাইতে চেয়েছেন? আমি এখনো যদিও বিষয়টা এরকমই মনে হয়েছে যে উনি ভারতীয় আধিপত্যের কথাই বলেছেন। আমার কাছে কিছু বিষয়টা ক্লিয়ার না। এবং পরবর্তীতে উনি আরেকটা ইন্টারভিউতে উনি বলেছেন যে উনি আমাদের বলতে বাংলাদেশকেই বুঝেছেন। আমি যেরকমভাবে বোঝাচ্ছি। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যে তার ওয়ার্ড চুজিং এর তো ভুল আছেই এবং যে ওয়েতে পরবর্তীতে বিভিন্নভাবে কথা বলেছেন একটু প্রবলেমেটিক। কিন্তু আপনারা যেরকমভাবে এটাকে ফ্রেমিং করছেন যে আ কি বলে যে ওই পুরো আমাদের কন্ট্রোলে নিয়ে আসবে। এটা মনে হয় না, দিস ইস অ্যাবসার্ড। একটা পলিটিক্যাল পার্টির পক্ষে এরকমভাবে আ সবকিছু তার দখলে সে রুলিং পার্টিও না এগেইন। সো তার কথা মতো চলবে এটা আসলে অ্যাবসার্ড, এটা হয় না। এটাই তো যদি উনি মিন করে থাকেন, যদি উনি এটা রিফিউজ করেছেন, যদি মিন করে থাকেন ডেফিনিটলি এটার আ বিপক্ষে আমাদের অবস্থান। এটা বাংলাদেশের আ নতুন রাজনৈতিক কালচারের বিপক্ষে সেটার অবস্থান। এইটা কোনোভাবে হইতে দেয়া যাবে না। মানে জি, সেটা চাইলেও এটা হইতে দেয়া যাবে না। এই জি, ধন্যবাদ। ব্যারিস্টার নওফেল জামিল, কিভাবে দেখেন জামাত নেতার এই বক্তব্যকে? আমার মনে হয় যে কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উনি কেন এই কথা বললেন এবং আমি এটা ওনার বক্তব্যটা ১ম শুনলাম। কাজেই তাইব ভাই যেই কনটেক্সটের কথা বলেছেন, ওনার কনটেক্সটটা যদি আসলেই এইটাই হয়ে থাকে, তাহলে বলব যে ওনার আসলে শব্দচয়ন এবং কি বলবেন, কিভাবে বলবেন এইটার আরেকটু পরিপক্কতা থাকা উচিত ছিল। কিন্তু কনটেক্সট যদি ওইটা না হয়ে থাকে, উনি এটা মিন করে থাকেন শুধুমাত্র জামাতে ইসলামীর জন্য, তাহলে মনে হয় আমার আর কিছু এখানে বলার নেই। এটা যারা শুনছেন তারাই বুঝে নিবেন এটা ওনার সম্পর্কে কি মনে করা উচিত। এটা আমাদের বলে দিতে লাগবে না আমাদের কি মনে করা উচিত। কিন্তু কনটেক্সট, দ্যাট ইজ ওয়াই কনটেক্সট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আমি আসলে একটা সুযোগ দিলে আমি আসলে রাজনীতির যে নয়া বন্দোবস্ত সেইটার এই নিয়ে কিছু বলতে চাই। হ্যাঁ, তো জি, আমি কাইন্ডলি। শেষের দিকে যেহেতু চলে আসছি, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা খুব আমাদের দরকার। যেটা আমাদের পলিটিক্সে যেটা দরকার। আসলে নয়া বন্দোবস্ত শুনতে নয়া বন্দোবস্ত, আসলে নয়া বন্দোবস্ত কিন্তু নয়া বন্দোবস্ত না। আসলে সঠিক বন্দোবস্তটাই এতদিন ঠিক ছিল না। সেই বন্দোবস্তটা ফেরত আনা দরকার। এইজন্য এটার নাম হয়েছে নয়া বন্দোবস্ত। যেটার জন্য আসলে রাজনীতি মানুষ কেন করে? এই প্রশ্নটার আমাদের উত্তর দেওয়া খুব জরুরি। রাজনীতি মানুষ কি কারণে করতে পারে? সে রাজনীতি করার নিয়তটা কি হওয়া উচিত? জনগণের জন্য হওয়া উচিত, মানুষের উপকারের জন্য হওয়া উচিত, মানুষের সেবার জন্য হওয়া উচিত। যেটা হওয়া উচিত না, খ্যাতির জন্য হওয়া উচিত না, টাকা পয়সার জন্য হওয়া উচিত না। যেই কারণে রাজনীতিবিদদের আসলে কোনো ফুল টাইম রাজনীতিবিদ বলে কোনো কিছু থাকাই উচিত না। কারণ তার সংসার যে নিজে চালাতে পারছে না, সে কিন্তু রাজনীতি করলে বিপদ। কারণ সে তখন হচ্ছে গিয়ে মানুষের টাকায় তার সংসার চালানোর চেষ্টা করবে। এটা একটা বিপদ। আমরা এই ধরনের রাজনীতিবিদ চাই না, যে ফুল টাইম রাজনীতিবিদ, যে আর কিছু করে না। তার একটা সোর্স অফ আর্নিং থাকতে লাগবে, তার একটা কমফোর্ট জোনে থাকতে লাগবে। কিন্তু তার মানে এই না যে আসলে টাকা পয়সা নাই তার রাজনীতি করা উচিত না, ব্যাপারটা তা না।
ব্যাপারটা হচ্ছে যে আসলে আমাদের রাজনীতির উদ্দেশ্যটা ঠিক করা, যে রাজনীতি কেন করবে মানুষ, এবং এই উদ্দেশ্যটা আমার মনে হয় যে ক্রিটিক্যাল আমাদের বোঝার জন্য, যে আমাদের জীবনের উদ্দেশ্য আসলে নিজের থেকে বৃহৎ কিছু। অন্য মানুষের উপকার করতে পারাটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। অন্য মানুষকে সার্ভ করতে পারাটা, সেবা দিতে পারাটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। কেন? কারণ আমাকে আল্লাহ তাআলা আরো ১,০০০ ১,০০,০০০ মানুষের থেকে বেটার রেখেছে। আমি সেইটার গ্রেটফুলনেস হিসাবে, গ্র্যাটিটিউড হিসাবে, আমি কৃতজ্ঞতা হিসাবে আমি অন্য মানুষের উপকার করতে চাই। এই যে সুযোগটা, আমি আজকে পঙ্গু হতে পারতাম। আমি আজকে ঘরে বসে থাকতে হতে পারত। আমার অনেক সমস্যা থাকতে পারত। আমার তো এই সমস্যাগুলো নাই। আল্লাহ আমাকে একটা কিছু সময় দিয়েছেন, যে সময়টা আমি ব্যবহার করতে পারি। আমার কিছু সুযোগ আছে মানুষের সেবা করার। এই কৃতজ্ঞতা বোধের থেকে আমাদের রাজনীতি করতে লাগবে। খ্যাতির জন্য না, নামের জন্য না, টাকা পয়সার জন্য না। যখন এই জিনিসটা আমরা যদি ঠিক না করতে পারি, আপনি যতই বন্দোবস্ত করতে চান, এই প্রাইমারি উত্তরটা যদি আমরা আমাদের রাজনীতিতে ঠিক মতো না নিয়ে আসতে পারি, তাহলে আমরা যতই বন্দোবস্ত করি না কেন, এই বন্দোবস্তগুলো কোনোটাই আসলে টেকসই এবং বেশি দিন টিকবে না। সো এইটুকু আমি একটু বলতে চাই, কারণ এই জিনিসটা আমাদের রাজনীতিতে আমরা এটা ঘুরে, ঘুরে দেখছি, এই জিনিসটার আলোচনা নাই, চর্চা নাই। আমাদের এইটার আলোচনা এবং চর্চা দরকার, যে আমরা কেন রাজনীতি করি, কেন রাজনীতি করব, আসলে রাজনীতির উদ্দেশ্য কি? এইটা যত বেশি আমরা এই আলোচনাটা করব, তত বেশি মানুষকে ভাবতে সাহায্য করবে। কারণ মানুষ অন্যের দ্বারা প্রভাবিত, অন্য চিন্তাধারার প্রভাবিত এত বেশি হয়ে যায় যে মানুষের কাছে এই ম্যাটেরিয়ালিস্টিক জীবনটা হয়ে যায়, প্রাধান্য পায়। তো আমাদের এই রাজনীতিবিদদের মধ্যে এবং রাজনীতি নিয়ে আলোচনাগুলোর মধ্যে আমাদের এই আলোচনাটা মনে হয় ঘুরে, ঘুরে আসা উচিত। আমরা রাজনীতি কেন করব? রাজনীতি কেন করা উচিত? এবং কি ধরনের রাজনীতি আসলে অ্যাকসেপ্টেবল এবং কি ধরনের রাজনীতি অ্যাকসেপ্টেবল না? এই রাইট, আলোচনাটা আমাদের খুব করা উচিত ইনশাআল্লাহ। রাইট। লাস্ট 30 সেকেন্ড জনাব তাইব আহমেদ, আপনি কি কিছু অ্যাড করবেন? না, ইয়ে কিছু এড করব বলতে, নভেল ভাই যে কথাটা বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের রাজনৈতিক মূল মোটিভটা কি হবে? আমরা কি মানুষের জন্য রাজনীতি করব? নাকি আমাদের দলের জন্য রাজনীতি করব? আমি ক্ষমতা অর্জনের জন্য রাজনীতি করব? সো এখান থেকে বেরিয়ে আসাটার জন্য আমি এই কথাটাই ১ম থেকেই বলছিলাম, যে এই জায়গাটাই, এই যে ফিলোসফিক্যাল জায়গাটাই, তাত্ত্বিক জায়গাটাই বড় ধরনের পরিবর্তন দরকার। এবং অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে যে না, আমরা সেদিকে যাচ্ছি না। সো সেখানেই প্রবলেম, ওখানে আমাদেরকে কাজ করতে হবে। সো নভেল ভাই এই কথাটা উত্থাপন করেছেন, আমি খুবই খুশি হয়েছি, এবং আমাদের আলোচনাটা ওটাই হওয়া দরকার, যে আমাদের রাজনীতির কনস্টিটিউয়েন্সি হওয়া দরকার পিপল, নট এনিথিং এলস, নট ইভেন দ্য কান্ট্রি। আপনি যদি জনগণের নিয়ে কথা বলেন, আপনি যদি মানুষ নিয়ে কথা বলেন, আল্টিমেটলি দেশ চলে আসবে। কিন্তু আপনি যখন শুধুমাত্র দেশের কথা বলবেন, তখন কিন্তু এর মধ্যে অনেক কিছু ভাগ চলে আসে। তখন ওই যে বিভিন্ন ওই যে প্যাট্রিয়টিজম, অনেক যেমন অনেক রাজনৈতিক দার্শনিক বলে গেছেন যে রাজনীতিবিদদের অস্ত্র হলো যে রা আ প্যাট্রিয়টিজম। সো ওইজন্যই বলি যে এইটাই ইম্পোর্টেন্ট, যে আমরা সবসময় মানুষ নিয়ে কথা বলব। মানুষের ভালো-মন্দ এগুলো নিয়ে কথা বলব। ওইটা হবে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু রাজনীতির। জি, উইথ দ্যাট গুড নোট, থ্যাংক ইউ সো মাচ ব্যারিস্টার নওফেল জামির এবং তাইব আহমেদ, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় বের করে দেওয়ার জন্য গ্র্যাটিটিউড। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ, শোয়েব ভাই, ফর হ্যাভিং মি।